এই সময় যে চলমান মহামারীতে আসলে কারো ভালো থাকার কথা নেই, তবুও তো আমাদের আসলে এই ভালো থাকার চেষ্টাটা করে যেতে হবে। আমি ছোট্ট করে আমাদের এই আয়োজন সম্পর্কে একটু সবাইকে জানাতে চাই। সেটি হচ্ছে যে ভিডিওসিন 2005 সাল থেকে আইটি খাতের মেয়েদের সঙ্গে সরাসরি কাজ করছে, এবং সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত প্রায় 10,000 মেয়ের একটি নেটওয়ার্ক কিন্তু আমাদের দ্বারা আমরা তৈরি করতে পেরেছি। সেই বাস্তবতায় এই নেটওয়ার্কটাকে কাজে লাগাতে দাতা সংস্থা ফর্টিকাসের সহায়তায় এনাবলিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অফ বাংলাদেশ 2030 ইএসডিসি ফর বিডি নামে একটি প্রজেক্ট আমরা পরিচালিত করছি, এবং এই প্রজেক্টের আওতায় আইটি সেক্টরের মেয়েদের ইন্ডাস্ট্রিতে প্রবেশ এবং সেখানে টিকে থাকতে নানা ধরনের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা। তো এই প্রজেক্টের একটি কার্যক্রমের নাম গার্লস ইনোভেশন বুট ক্যাম্প। এই ক্যাম্পে যেসব মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে কি করবে ভেবে পাচ্ছে না, বা অনেকেই গৃহিণী হয়ে যান, কিন্তু গৃহিণী হয়ে যাওয়ার পরও তাদের মনের মধ্যে এক ধরনের কাজ করে যে তাদের আইডিয়া আছে, কিন্তু কিভাবে তারা এক্সপ্লোর করবেন সেটা ভেবে পান না। তো তাদেরকে সহায়তা করার জন্যই আমরা এই প্রোগ্রামের আয়োজনটা করে থাকি। এই প্রোগ্রামে সাধারণত আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, প্রফেশনালস, নীতি নির্ধারক এবং বিজনেসম্যানদেরকে নিয়ে আসি। তারা তাদের অভিজ্ঞতা এবং গাইডলাইনের আমরা এই অনুষ্ঠানে প্রোগ্রামে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, প্রফেশনাল, নীতি নির্ধারক এবং বিজনেসম্যানদেরকে সাধারণত নিয়ে এসে থাকি। তারা তাদের অভিজ্ঞতাগুলো আমাদের মেয়েদের সঙ্গে শেয়ার করেন এবং তারা তাদের গাইডলাইনগুলো আমাদের মেয়েদেরকে দেন। তো সেই হিসেবে আমাদের এর আগে আরো দুটো বুট ক্যাম্প আমরা অফলাইনে করেছিলাম, কিন্তু যেহেতু করোনাকালীন সময়ের এই বাস্তবতা, এখন আমাদেরকে এটি অনলাইনে করতে হচ্ছে। তো আমি এর কথা বাড়াবো না, এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আমাদের 4 দিনের বুট ক্যাম্পের উদ্বোধনী এই আয়োজনে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা হচ্ছেন শওকত হোসেন, ডিরেক্টর লাইফ ক্যাসেল পার্টনার্স; নাসিমা আক্তার নিশা, জয়েন্ট সেক্রেটারি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাপ; সোনিয়া বশির কবির, ফাউন্ডার এসবিকে টেক ভেঞ্চার্স অ্যান্ড এসবিকে ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়াও আমরা আমন্ত্রণ জানিয়েছি ইএসডিসি ফর বিডি প্রজেক্টের সহযোগী অস্ট্রেলিয়া বেসড দাতা সংস্থা ফর্টিকাসকে এবং দেশের অন্যতম উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এমজেএফ এর প্রতিনিধিদের। আমরা এমজেএফ এর সঙ্গে যৌথভাবে এই প্রজেক্টটি পরিচালিত করছি। এছাড়া আমাদের সঙ্গে আছেন ভিডিওসেনের সাধারণ সম্পাদক ও ইএসডিসি ফর প্রজেক্টের প্রেসিডেন্ট মনির হাসান। এছাড়া এই আয়োজনটা যাদের জন্য, অর্থাৎ সেই মেয়েরাও আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তো শুরুতেই এছাড়া আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, আমি জাহানারা আমির জিমির, আমি এই ইএসডিসি ফর বিডি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার, এবং আমি থাকবো পুরোটা সময়। আর কথা না পারে এখন আমাদের সঙ্গে একটি ছোট্ট প্রেজেন্টেশন দেবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার শাকিরা আফরোজ। আমরা তার কাছ থেকে ছোট্ট একটি ব্রিফ নেব এই পুরো অনুষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা এই ডিজিটাল স্পিডে অ্যাক্ট হয়েছি আমাদের নারী উদ্যোক্তাদের পথ চলাকে আরো বেশি উৎসাহিত করতে। তবে আমাদের এই আয়োজনটার প্রথম শুরু হয় 2015 সালে। আমাদের 25 জন নারী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা প্রথম একটি পাইলট কার্যক্রম শুরু করি। গার্লস ইনোভেশন বুট ক্যাম্প প্রথমবারের মতো পাইলট কার্যক্রম হিসেবে সেবার যাত্রা শুরু করে। তবে এই পাইলট কার্যক্রমকে 3 দিন ব্যাপী আবাসিক একটি ক্যাম্পের রূপ দেয় আমাদের এনাবলিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশের 3 বছর মেয়াদী যে প্রকল্প চলছে আমাদের ভিডিওসেনের তারা। পুরো আয়োজনের তদারকি করছেন মানুষের জন্য ফাউন্ডেশন। এই ক্যাম্পে আমাদের 2019 সাল থেকে 30 জন নারী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হন 3 দিনের আবাসিক একটি ক্যাম্পে, যেটি আমরা আপন উদ্যোগে করেছিলাম। তারা 3 দিন ব্যাপী আমাদের সাথে ছিলেন এবং যারা উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য লড়ছেন কিংবা ক্যারিয়ার শুরু করার কথা ভাবছেন, তাদেরকে নিয়ে আমরা 2019 সালে 3 দিন ব্যাপী আবাসিক এই ক্যাম্পটি পরিচালনা করি। এরপরে আমরা 2020 সালে আবার এরকম একটি ক্যাম্প করি, যেখানে আরো 34 জন অংশগ্রহণকারী সারা দেশ থেকে আমাদের সাথে অংশ নেন। এবং এই 2 ক্যাম্প থেকে আমরা মোট 20 জন উদ্যোক্তাকে পাই, যারা এর মধ্যে নিজেদের উদ্যোগ শুরু করেছেন এবং অনেকেই নিজের উদ্যোগের প্রসার ঘটিয়েছেন দারুণভাবে। 2021 সালে আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি, যদিও কোভিড পরিস্থিতির কারণে আমরা এটা অনলাইনে করছি। তবে আমরা চেষ্টা করছি বাকি আবাসিক ক্যাম্পগুলোর মতোই এখানে পুরো সেশনটা অনলাইনেই তুলে ধরার, এবং 4 দিন ব্যাপী আমরা বিভিন্ন আলোচনামূলক এবং নেটওয়ার্কিং সেশন রেখেছি তাদের জন্য। এবং 4 দিনের চতুর্থ দিন, ক্যাম্পের চতুর্থ দিন একটি আইডিয়া পিচিং এর মাধ্যমে আমাদের অংশগ্রহণকারীরা তাদের এন্টারপ্রেনারশিপ একটি সাইকেল সম্পূর্ণ করবেন, এবং পরবর্তী ক্যাম্প ফলো আপ মিটিং এ তারা বিভিন্ন সময় আমাদের সাথে যুক্ত থাকবেন। যে কোনো ধরনের সহযোগিতা আমরা তাদেরকে প্রোভাইড করব।
আমাদের এই 4 দিনের এই ক্যাম্পে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শাকিরা আফরোজ আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে ছোট্ট একটি ধারণা দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো যারা 2019 জিআইবিসি অর্থাৎ গার্লস ইনোভেশন বুট ক্যাম্পের অফলাইনে যারা অংশ নিয়েছিলেন 2019-এ, অন্বেষা চাকমাকে আমি একটু আমন্ত্রণ জানাবো তার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। সবাইকে শুভ সকাল। স্তর বিশেষে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি অন্বেষা চাকমা 2019 সালে গার্লস ইনোভেশন বুট ক্যাম্পে অংশগ্রহণ করি। এখানে মূলত উদ্ভাবনীকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে সকল মেয়েদেরকে খুঁজে বের করা হয় যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে। একদম শুরু থেকেই একটি উদ্যোগকে বা একটি বিজনেসকে রান করার জন্য এখানে স্টেপ বাই স্টেপ শেখানো হয়ে থাকে। আমাদের বুট ক্যাম্প ছিল 3 দিনের। 3 দিনের এই বুট ক্যাম্পে দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, একই স্বাদের নিচে থেকে আমরা কাজ করেছি। এই 3 দিনের বুট ক্যাম্প ছিল অসাধারণ। 2021 গার্লস ইনোভেশন বুট ক্যাম্প যারা অংশগ্রহণ করতে যাচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে। সোনিয়াপা আমাদের মধ্যে চলে এসেছে মনির ভাই, হ্যাঁ, একটু আগে জয়েন করেছে সোনিয়াপা। সোনিয়াপা আপনাকে স্বাগত। সোনিয়াপা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার এ পর্যায়ে আমরা আরেকজন পার্টিসিপেন্টকে ডাকবো, তিনি 2020-এ অংশ নিয়েছিলেন, আসমা আক্তার আশা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জিমি আশা, আপু, আমরা তোমাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আসমা খাতুন আশা, আশাপুরের উদ্যোক্তা। আমি 2020 সালে বুট ক্যাম্পে 3 দিনের জন্য অংশগ্রহণ করেছিলাম। আমার জীবনে খুব স্মরণীয় এই 3টা দিন ছিল খুবই স্মরণীয়, কারণ আমি অনেক কিছুই জানতাম না যা আমি জেনেছি। আমি মনে করি একজন উদ্যোক্তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই বুট ক্যাম্পটা খুবই ফলপ্রসূ। কারণ আমাদের মধ্যে যে ছোট ছোট ভুলগুলো থাকে বা যে বিষয়গুলো আমরা খেয়াল করি না, এই বিষয়গুলো এখানে হাতে কলমে সুন্দর করে শিখিয়ে দেয়া হয়। আপনার স্বপ্ন, আপনার উদ্যোগ, এটা একান্তই আপনার, কিন্তু এই স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত হবে, হ্যাঁ, এই দিক নির্দেশনাটা আপনারা এই বুট ক্যাম্প থেকে পাবেন। আমার কাছে মনে হয়েছে যে এমন বুট ক্যাম্প আসলে বছরে মানে একবার না, একাধিক আয়োজন করা উচিত, কারণ আমরা অনেক কিছুই জানি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বুট ক্যাম্পের কাছে বলা যায় যে আমার চিন্তা ভাবনা গুলোকে আসলে প্রসারিত করেছে, এই জন্য আমি আসলে ঋণী বলা যায়। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে, আর আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আশাপা। এবার আমি আমন্ত্রণ জানাবো তাসমিয়া আক্তার বিনতি, যে 2021-এ তাসমিয়া আক্তার বিনতি। আসসালামু আলাইকুম। আমি তাসনিয়া আক্তার বিনতি। আমি একজন স্টার্টআপ ক্ষুদ্র উদ্যোক্তা। আমার উদ্যোগ এখনো সেভাবে পরিচিত পাইনি, তবে আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে। তবে আমার মনে হয় যে যে কোনো কাজে সফলতা পাবার জন্য একটা পরিপূর্ণ জ্ঞান তার গাইডলাইন বা পরিপূর্ণ জ্ঞান না থাকলে যখন আমরা কাজে নামবো তখন দেখা যাবে কাজে হাজার রকমের বাধা বিপত্তি বা ধাক্কা আসবে, ছোট বড় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। যদি আমার সেই প্রবলেম সম্পর্কে পূর্বে থেকে কোনো জ্ঞান থাকে বা যে এই ধরনের প্রবলেম আমার ফেস করতে হতে পারে সেটা যদি আমার আগে থেকে জানা থাকে, তখন আমার সেই প্রবলেম গুলো ফেস করতে বা প্রবলেম গুলো সলভ করতে অনেক হয়তো ধাক্কাটা আমার একটু সহনীয় লাগবে। যেহেতু আহ আমার সেই জ্ঞান এখনো ওইভাবে হয়নি, আমি জানি আমার মধ্যে অনেক ধরনের ল্যাগিংস আছে, অনেক কিছু জানার বাকি আছে।
আমি এর জন্য এই ক্যাম্পিং এ অংশগ্রহণ করতে চাই যে আমি যাতে আমার জ্ঞানটা পরিপূর্ণ করতে পারি। কিভাবে আমার যদি জানা থাকে যে কিভাবে একটা পণ্যকে সবার সামনে প্রেজেন্ট করতে হয়, কিভাবে পণ্যের কোয়ালিটি বজায় রাখতে হয়, পণ্যের কাস্টমারের কাছে বা মানুষের কাছে কিভাবে সেই পণ্যের গ্রহণযোগ্যতা তৈরি করতে হয়, যাতে আমার কাস্টমার আমার পণ্যের প্রতি আগ্রহী হবে, যে আমার সাথে আহ, সে কিভাবে ইন্টারেক্ট করবে, আমার কিভাবে নিজে একটা পজিটিভ ইমেজ তার সামনে তৈরি করতে হবে, বা মার্কেটিং এর কৌশল কিভাবে মানুষের কাছে সঠিক মানুষদের কাছে আমার পণ্যটাকে পৌঁছাতে হবে, এই ধরনের জ্ঞান বা নেটওয়ার্কিং সব ধরনের হেল্প যদি আমরা এখান থেকে পাই, তাহলে আমাদের উদ্যোগটা নিয়ে সামনে এগিয়ে যেতে আমাদের অনেক সুবিধা হবে, আমাদের অনেক ধরনের হেল্প হবে। তো আমি চাই যে এখান থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ জ্ঞানটুকু অর্জন করার জন্য। ধন্যবাদ সবাইকে আমার কথা সময় নিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। জি, তাসনিয়া আক্তার, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সহায়তাগুলো দেওয়ার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাবো জুনেরিয়া ইসলাম নোবাকে। আপনি 2021-এর পার্টিসিপেন্ট, একটু যদি আপনার কথাগুলো বলতেন। আসসালামু আলাইকুম, আমি জুনাইরা, 2021 সালের পার্টিসিপেন্ট। প্রথমেই শুরু করতে চাই একজন উদ্যোক্তার কথা দিয়ে। ওনার নাম সেলিনা। অ্যাপেল সাইডার ভিনেগারের একটি উদ্যোগ শুরু করেন, কিন্তু 2 মাস পর ওনাকে আর উদ্যোক্তা হিসেবে দেখা যায় না। উনি আমার মা। এমন অনেক নারী আছেন যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক প্রশিক্ষণ বা জ্ঞানের অভাবে তারা আর উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন না। আমিও আমার মায়ের মতো একজন উদ্যোক্তা হতে চাই। আর আমি মনে করি এই বুট ক্যাম্পের মাধ্যমে আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবো। ইউথ ডেভেলপমেন্ট যে বিষয় নিয়ে আমি কাজ করছি, সেই বিষয় নিয়ে নিজেকে আরো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারবো। আমি আমার নিজের এবং আমার মায়ের, আমাদের দুজনেরই উদ্যোগ সফলভাবে প্রতিষ্ঠিত করার জন্যই এই বুট ক্যাম্পে পার্টিসিপেট করছি। আর আমি আশা করি যে আমি এখান থেকে অবশ্যই এই সবকিছু শিখে যাব। ধন্যবাদ। নুবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো সাহায্য মানে যেটা লাগবে সেটা আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আমরা সেই জন্যই আসলে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। এবার আমরা আমন্ত্রণ জানাবো আমাদের আমন্ত্রিত অতিথিদের। শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো শওকত হোসেনকে। তিনি ডিরেক্টর লাইফ ক্যাসেল পার্টনার্সের ডিরেক্টর। লাইফ ক্যাসেল পার্টনার্সের ডিরেক্টর শওকত হোসেন। ধন্যবাদ। আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, পরের পৃষ্ঠে যাই আমরা। অ্যাকচুয়ালি আমি এখানে উদ্যোক্তাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো একটু হাইলাইট করব। বেসিক্যালি আমরা যদি ভাগ করি সেটাকে 4-5টা ভাগে করতে পারি: মার্কেটিং, ক্যাপাবিলিটি অফ এন্টারপ্রেনার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্কিল হিউম্যান রিসোর্সেস এবং ইনফ্রাস্ট্রাকচার। মার্কেটিং এর মধ্যে অ্যাকচুয়ালি মার্কেটিং এর ব্যাপারে আমাদের উদ্যোক্তাদের একটা ভুল ধারণা আছে। সবাই মার্কেটিং বলতে মনে করে যে পাবলিসিটি অথবা প্রমোশন, বাট মার্কেটিং কিন্তু অন্য জিনিস। আমি বলবো যে এটা ব্যাপারে অ্যাটলিস্ট ফিলিপ কটলারের বই আছে, অথবা বাংলায় অনেক বই আছে, মনির ভাইয়ের লেখা বই আছে, সেগুলো আপনারা পড়ে দেখবেন। কারণ মার্কেটিং না জানলে ব্যবসা করা যাবে না। মার্কেটিং এর যদি আমরা করি, এখানে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আছে, প্রোডাক্টের মধ্যে আপনি প্রোডাক্টটা কি জন্য ইউএসপি মানে ইউনিক সেলিং প্রপোজিশন কি দিচ্ছেন আপনি, যা অন্যরা দিচ্ছে না। মার্কেট সাইজ, যে জিনিস নিয়ে যাচ্ছেন সেটার মার্কেট কত বড় এবং সেটা গ্রো করবে কিনা, গ্রোথ পটেনশিয়াল আছে কিনা। কম্পিটিটর, আপনি যে মনে করছেন যে এটাই আপনার একমাত্র মার্কেট, আপনার আর কেউ বিক্রি করছে না, কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন হয়তো অন্য কেউ আছে। তো সেটা জানা দরকার, বিকজ কম্পিটিটরের সম্বন্ধে জ্ঞান না থাকলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনার পণ্য বিক্রি হচ্ছে না। প্রাইস, এটা খুবই এসেনশিয়াল। আপনি কম প্রাইসে যদি নির্ধারণ করেন তাতে হয়তো আপনার লস হবে, এমনকি বিক্রিও না হতে পারে। আবার বেশি প্রাইসে বিক্রি করলে সেটাও একটা ক্ষতিকর, কাস্টমার কিনবে না। প্রাইসটা রাইট প্রাইস থাকা কিন্তু খুবই জরুরি। প্রোডাক্ট মার্কেট ফিট, আপনার প্রোডাক্টটা মার্কেটের সাথে সামঞ্জস্য কিনা। আজকে যদি বাংলাদেশে কেউ বিক্রি করতে চায় যে আপনার স্পেসে, যেটা এলন মাস্ক করছে, সেই স্পেসের যাওয়ার টিকিট বিক্রি করবে, হয়তো 1-2 জন কাস্টমার পাবে। সো আপনার প্রোডাক্ট এই মার্কেটের জন্য ফিট কিনা সেটা দেখতে হবে। ক্যাপাবিলিটি অফ এন্টারপ্রেনার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আপনি যে ব্যবসাটা করবেন সেই ব্যবসার সম্বন্ধে আপনার নলেজ আছে কিনা, ডোমেইন নলেজ যেটা বলে, এবং সেটা স্কিল আছে কিনা।
কেউ একজন গার্মেন্টস শুরু করবে, গার্মেন্টস হয়তো 5 বছর 10 বছর কাজ করে সে শুরু করতে পারে। এন্টারপ্রেনিউরিয়াল জার্নি, আগে আপনি এই জিনিসটা, এই এন্টারপ্রেনিউরিয়ালের অভিজ্ঞতা আছে কিনা, দুই এক জায়গায় ফেল করেছেন কিনা, কারণ ইটস নট ইজি যে আপনি একজন চাকরি করছেন সেটা শুরু করলেন, তাতে কিন্তু যে আপনি সাকসেসফুল হবেন তার গ্যারেন্টি নাই। নলেজ ইন আদার ফিল্ড, আপনি হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট আপনার অন্য বিষয়গুলোও কিন্তু আপনি জানা থাকা দরকার যখন এন্টারপ্রেনিউর হবেন, পার্টিকুলারলি মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর এবং প্রকিউরমেন্ট। প্যাশন, আপনার কি এটার জন্য আপনার টান আছে কিনা, নেশা আছে কিনা, যে আপনি ভালোবাসা আছে কিনা এটার জন্য, সেটা দেখতে হবে। কেমিস্ট্রি, আপনি যদি একাধিক ফাউন্ডার থাকে তাদের মধ্যে কিরকম মিল, কেমিস্ট্রি কি সেটা দেখতে হবে। খুব বেশি মিল থাকাও খারাপ, আবার খুব বেশি অমিল থাকাও খারাপ। পরবর্তী স্লাইড। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আমরা সবসময় শুনি যে এন্টারপ্রেনাররা কমপ্লেন করছে যে ফাইন্যান্স নাই বলে তারা শুরু করতে পারে না, কিন্তু আমি বলবো যে শুধু ফাইন্যান্স নাই সেটা না, অ্যাকচুয়ালি মেইন প্রবলেমটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। কারণ আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু সোর্সিং অফ ফান্ড আসে, আবার এট দ্য সেম টাইম ইউজ অফ ফান্ড আপনি যদি প্রপারলি ইউজ করতে না পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। রেকর্ড কিপিং, আপনার বই খাতা যদি মেনটেন না করে, হিসাবের বই যদি খাতা মেনটেন না করেন তাহলে দেখা গেল যে লাভের গুলো পিঁপড়ায় খাবে। ইনভেস্টমেন্ট অ্যান্ড রিইনভেস্টমেন্ট, টাকাটা যেটা আর্ন হচ্ছে, মুনাফা আর্ন হচ্ছে, সেটা আবার প্লাউ ব্যাক করছেন কিনা, কতটুকু প্লাউ ব্যাক করলে আপনি বিজনেস গ্রোথটা রাখতে পারবেন সেটা দেখতে হবে। কমপ্লায়েন্স অফ ট্যাক্স অ্যান্ড ভ্যাট, এগুলো কিন্তু খুব জরুরি, বিকজ না হলে কিন্তু পরে দেখা গেল যে আপনি ধরা খেয়ে যাবেন। সোর্স অফ ফান্ডের মধ্যে যেটা দেখা যায় যে ওন নিজের থেকে কিন্তু প্রথম পুঁজিটা নিজের থেকে আসতে হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে দ্বিতীয় যে টাকাটা সেটা আসে নর্মালি। তারপরে রেভিনিউ ইজ এ গুড সোর্স অফ ইনকাম, আমরা প্রথমেই কেন অন্যের কাছে যাব, নিজে রেভিনিউ আর্ন করার কথা চিন্তা করা উচিত। এরপরে আসে অ্যাঞ্জেল ইনভেস্টর, যারা আপনার পাড়ায় বা মহল্লায় কেউ একজন থাকতে পারে পরিচিত মধ্যে, যাকে আপনি যদি কনভিন্স করতে পারেন সে হয়তো খুব সহৃদয় হয়ে আপনাকে টাকা দিতে পারে। এরপরে বাংলাদেশে এখন ভিজি আছে, আজকে অ্যাকচুয়ালি যেরকম এসবিকে ভেঞ্চার আছেন, আমরা বিডি ভেঞ্চারে ছিলাম, এরকম অনেক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে। আরেকটা সোর্স যেটা সাপ্লায়ার ক্রেডিট, আপনি যদি বাকিতে মাল কিনতে পারেন, যে 60 দিনের বাকি করে টাকাটা দিয়ে দিতে পারলেন, দ্যাট ক্যান বি এ গুড সোর্স অফ ফান্ড। এবং এরপরে আছে ব্যাংক এবং এনবিএফআই। হিউম্যান রিসোর্স, আপনি যাদেরকে দিয়ে কাজ করবেন তারা যদি গোল কনগ্রুয়েন্স, আপনার গোলে যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি খুব লং টার্মে যাওয়া যাবে না। রিকুইজিটি স্কিল, অনেকে চিন্তা করে যে আত্মীয় স্বজনকে দিয়ে আমি আমার অর্গানাইজেশন চালাবো, কিন্তু দেখা গেল যে দক্ষ যদি না হয় তাহলে অর্গানাইজেশন কিন্তু ফেল করবে। কেপিআই অ্যান্ড রিওয়ার্ড পানিশমেন্ট, কেপিআই মানে হলো আপনি কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে তাকে আপনাকে একটা যদি ইন্ডিকেটর না দেন তাহলে দেখা গেল যে সে সারাদিন কাজ করছে কিন্তু আপনি মনে করতেছেন কিছুই করছে না। সো এটা কিন্তু ক্লিয়ার থাকা উচিত যে তোমার কাছ থেকে আমি এই জিনিস চাই, এবং সেটার জন্য রিওয়ার্ড, সেটা পারফর্ম করলে কি পাবে এবং পারফর্ম না করতে পারলে কি পাবে না, বা পানিশমেন্ট কি হবে, সেগুলো ক্লিয়ার থাকা উচিত। ট্রেনিং, এমপ্লয়ি যারা তাদের পিছনে কিন্তু যথেষ্ট ট্রেনিং যদি না দেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক ওয়েস্টেজ হচ্ছে। আপনার ডেভেলপমেন্ট, এটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইনফ্রাস্ট্রাকচার, আমরা একটা বিজনেস চালাতে গেলে যেটা দরকার, ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার, সেটা দেখতে হবে। আপনি যে জায়গায় ব্যবসা শুরু করবেন সেখানে এগুলা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, সেটা যদি না হয় তাহলে দেখা যাবে যে হ্যাম্পার হচ্ছে। রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন, অনেকে এটা চিন্তা করে না যে মালটা কিভাবে আসবে, কাঁচা মালটা কিভাবে আসবে, বা আপনার এক্সপোর্টটা কিভাবে যাবে। এক্সপোর্ট বলতে বিক্রি দেশের মধ্যে বা বাইরে, সেটা কিভাবে যাবে, নৌপথে বা রাস্তা ঠিক আছে কিনা দেখতে হবে। টুলস ফর এমপ্লয়ি, আপনি এমপ্লয়ি হায়ার করলেন, সে ফর এক্সাম্পল একজন অ্যাকাউন্টেন্ট হায়ার করলেন, তাকে আপনি কম্পিউটার দিলেন না, তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। ওয়ার্কার এনভায়রনমেন্ট, তাকে কাজের পরিবেশটা দিতে হবে। সে ফর এক্সাম্পল গরমে আপনার 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সে কিন্তু দেখা গেল যে কাজ করতে পারছে না। সো একটা ভালো কনভিনিয়েন্ট এনভায়রনমেন্ট যদি না দেন তাহলে কিন্তু কাজ করতে পারবে না।
এটা কিন্তু শুধু ইয়ে না, ফিজিক্যাল এনভায়রনমেন্ট না, তার সফট ইয়ে হতে পারে। সে ফর এক্সাম্পল আপনি সারাক্ষণ গালাগালি বকাবকি করলেন, সেটাও কিন্তু ইজ নট এ গুড সাইন অফ এ গুড এনভায়রনমেন্ট। অর্গানাইজেশনাল কালচার, এটা কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, যে একটা ভালো কালচার। অনেকে দেখা যায় যে ভালো বেতন পাওয়া সত্ত্বেও অর্গানাইজেশন ছাড়ে না, বিকজ অর্গানাইজেশন কালচার এত ভালো যে খুবই হোমলি অ্যাটমসফিয়ার, যার ফলে সে অন্য জায়গায় যেতে চায় না। সো এটা কিন্তু ডেভেলপ করা এমপ্লয়ারের দায়িত্ব। সিস্টেম, প্রসেস, প্রসিডিওর, এইগুলো ডেভেলপ করতে হবে ফর স্কেলিং আপ। আজকে ছোট থাকলে হয়তো একটা জিনিস হয়, কিন্তু বড় হতে গেলে এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি অর্গানাইজেশন পরে বেশি দূর যেতে পারবে না। সিস্টেম, প্রসেস, প্রসিডিওর যদি না থাকে, আজকে একজনের জন্য এক নিয়ম করলেন, কালকে আরেকজনের জন্য এক নিয়ম করলেন, তখন কিন্তু এমপ্লয়ির মধ্যে ডিমোটিভেশন বাড়বে এবং এতে কিন্তু উৎপাদন ব্যাহত হবে। সো এইগুলা যদি না হয় তাহলে আপনি অর্গানাইজেশন ডেভেলপ করবে না। সো ইন নাটশেল আমার এটাই আছে বক্তব্য। এখন যদি কারো কিছু বলার থাকে। ধন্যবাদ সবাইকে। মেয়েরা এখানে যারা আছেন, আপনাদের কারো যদি শওকত ভাইয়ের কাছে কোনো কোয়েশ্চেন করার থাকে তাহলে করেন, কারণ প্রাথমিক একটা ধারণা কিন্তু উনি আপনাদেরকে এতক্ষণ দিয়েছেন। অর্থাৎ আপনার ব্যবসার মূল যে কাজ, প্রাথমিকভাবে যেগুলো করতে হবে সেগুলো সম্পর্কে উনি একটু ধারণা দেবেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সব থেকে করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন কি আছে? আমার মনে হয় ওরা প্রশ্ন করতে চায় না এই মুহূর্তে, যেহেতু অনেকগুলো সেশন আছে, সেখানে এগুলো আলাপ হবে এবং দরকার হলে আমরা আবার কোনো একটা সেশনে শওকত ভাইকে কানেক্ট করে নিব। শওকত ভাইকে আমাদের ছেড়েও দিতে হবে, শওকত ভাইয়ের অন্য আরেকটা অনুষ্ঠান আছে। সো কাজে মেয়েরা, তোমরা যারা পার্টিসিপেন্ট, তোমাদের যদি শওকত ভাইয়ের কাছে পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সেটা নোট নাও, রেখে দাও। আমরা শওকত ভাইকে কোনো একটা সেশনে কোনো এক ফাঁকে তাকে আমরা যুক্ত করে নিব। জিমে ওভার টু ইউ। এরপর আমরা আমন্ত্রণ জানাবো নাসিমা আক্তার নিসা, জয়েন্ট সেক্রেটারি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই ক্যাপ। এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বড় নেটওয়ার্কের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিসা, আপনাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জিমি, ধন্যবাদ। সবচেয়ে বড় নেটওয়ার্ক সবাই সবার সাথে সবার কানেকশনটা অনেক ইম্পর্টেন্ট, যে জায়গাটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। মনির ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর সোনিয়া আপু, অনেকদিন পরে আবার একটা স্ক্রিন শেয়ার করছি, অনেক ধন্যবাদ। শওকত ভাইকেও দেখে ভালো লাগছে, আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল। আমার তো মনে হয় যে মেয়েরা সবাই অনেক অনেক প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন এখান থেকে। তারপরে প্রশ্ন আমরা হয়তো বা ইনিশিয়ালি করতে চাই না, আমাদের ভিতরে এক ধরনের হেজিটেশন কাজ করে। এই হেজিটেশনটা কিন্তু আমাদের ভাঙতে হবে। আমরা যত বেশি প্রশ্ন করব তত বেশি কিন্তু আমরা জানতে পারবো। তো প্রথম দিকে হয়তো বা আমরা একটুখানি হেজিটেট করি, একটু আনইজি ফিল করি। এই বুট ক্যাম্পের মাধ্যমে আমার মনে হয় সেই জায়গাটা আপনারা কাজ করতে পারবেন, একটা টিম ওয়ার্ক আপনারা শিখে যাবেন, আপনাদের প্রবলেমের সলিউশন গুলো আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। আশা করছি অনেক কনফিডেন্ট আপনারা হয়ে যাবেন এই ধরনের বুট ক্যাম্প গুলোর পর থেকে। এই বুট ক্যাম্প গুলো এর আগেও আমি দেখেছি যে খুব সুন্দরভাবে অফলাইনে করা হয়, এবং আমরাও কিন্তু খুব আগ্রহ নিয়ে থাকতাম বিভিন্ন জায়গায় যখন বুট ক্যাম্প গুলো হতো। আর মনির ভাই তো অলরেডি 2 বার টানা করেছেন, এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট উঠে আসে। তো আশা করছি অনলাইনেও আমরা সেই ফ্লেভারটা পাবো, কারণ এখন থেকে পৃথিবী কিন্তু অনলাইনেই আমরা চলে গিয়েছি। সবকিছু আমাদেরকে না থামিয়ে রেখে অনলাইনেই এখন থেকে নির্ভর হয়ে যেতে হবে পুরোপুরি। সো সেই হিসেবে এই ইনিশিয়েটিভটা খুবই চমৎকার হয়েছে যে অনলাইনে বুট ক্যাম্পটা হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো যারা নাকি পার্টিসিপেন্ট, তারা কখনো চুপ থাকবেন না, তারা বলবেন, জিজ্ঞেস করবেন, বারবার জিজ্ঞেস করবেন। একটা জিনিস একবার না বুঝলে বারবার সেটা বোঝার চেষ্টা করবেন, কারণ এই সুযোগটা একবার চলে গেলে পরে কিন্তু আর পাবেন না। আপনাদের যে কয়দিনই আপনারা বুট ক্যাম্পে থাকবেন, এই ভিতরে চেষ্টা করবেন যতটুকু ম্যাক্সিমাইজ জিনিস আপনারা আপনাদের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি একজন পার্টিসিপেন্ট বললেন যে আমার মা উদ্যোক্তা হতে চাইলেন কিন্তু পরে আর পারলেন না। অবশ্যই তার জন্য কিন্তু সুনির্দিষ্ট কিছু ট্রেনিং, কিছু স্কিল ডেভেলপমেন্ট থাকতে হয়। যে আমি হয়তোবা শখের বসে করলাম, বা আমি হয়তোবা বিপদে পড়েই
উদ্যোক্তা হলাম, কিন্তু এটাকে নেক্সট লেভেলে আমরা কিভাবে নিয়ে যাব, সেটার জন্য তো আসলে কিছু রুলস ফলো করতে হয়, কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। সেই জিনিসটা কিন্তু একটা নতুন উদ্যোক্তার পক্ষে জানা সম্ভব না। সেই জানার জন্য কিন্তু আপনাদের প্রচুর স্টাডি করতে হবে। এই ধরনের বুট ক্যাম্প গুলো হচ্ছে সেগুলো থেকে আপনারা এই জিনিসগুলো জানতে পারেন। তো যতটুকু আমি বারবার বলছি, যতটুকু আপনারা এখানে করবেন, বুট ক্যাম্পে অংশগ্রহণ করছেন, 1 সেকেন্ড থাকলে সেই 1 সেকেন্ডেরই আপনারা যেন সুন্দরভাবে বুঝে আসতে পারেন, সেই জায়গাটায় ফোকাস করবেন। কারণ পার্টিসিপেশনটা বড় কথা না, পার্টিসিপেশনটা যেন প্রপার হয়, সেখান থেকে প্রপারলি আমি নলেজটা যেন নিয়ে আসতে পারি, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা মেয়েরা দেখি যে গণহারে সব জায়গায় লাইক দিয়ে দিই, আমরা গোয়িং দিয়ে দিই কোনো ইভেন্ট হলে, হয়তো বা অনেকে যায়ও, কিন্তু কতটুকু শিখতে পারে সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার শিক্ষাটা কিন্তু আমার উপরে, আমাকে অনেকে হয়তো অনেক ট্রেনার আমার সামনে থাকবে, অনেক কিছু শেখানোর চেষ্টা করবে, আমার উপরে ডিপেন্ড করে আমি কতটুকু সেটা নিচ্ছি, আমি ঠিকভাবে বুঝতে পারছি কিনা। এই কারণে কিন্তু আপনি প্রশ্ন করতে হবে বারবার যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, বা এই জিনিসটা আরেকবার একটু রিপিট করে দেন। তো আমি প্রশ্ন নিয়ে অনেক কিছু বলে ফেলেছি, সরি, আপনারা কিছু মনে করবেন না। পাশাপাশি মাইন্ডসেট থাকতে হবে, গোল সেট থাকতে হবে আপনাদের, যে আমি আমার গোল এইটা, এবং সেখানে আমি রিচ করতে হবেই। যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমাকে আমার গন্তব্যে যেতেই হবে। আমার গন্তব্য যদি এখন থেকে সেট না করি তাহলে কিন্তু হবে না। এখন থেকে আপনাদের সেট করতে হবে আগামী বছর, আগামী 5 বছর, আগামী 10 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেই জায়গাটা সেট করে সেই অনুযায়ী আপনাকে যেতেই হবে, যতই বাধা আসুক না কেন। অবশ্যই হয়তোবা পারিপার্শ্বিক সার্কামস্টেন্সেস হয়তোবা আপনাকে অ্যালাউ অনেক সময় নাও করতে পারে। চেষ্টা করবেন লেগে থাকার জন্য, আপনার চেষ্টাই আপনাকে অনেক সামনে নিয়ে যাবে। আমি আর বেশি কিছু বলবো না, আমি সোনিয়া আপার কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর এখানে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের উই থেকে অনেক কোঅর্ডিনেটর আছে। তো সবাইকে শুভকামনা, যারা এখানে আছেন 73%, আমি ছাড়া 70%। তো সবাইকে অসংখ্য শুভকামনা, এবং আমি জানতে চাইবো যে আপনারা আসলে এখান থেকে কতটুকু শিখেছেন, আমাকে অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিসা আপা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আশা করি মেয়েরা আপনার কথাগুলো মনে রাখবে এবং মনে রেখে সেইভাবে কাজ করবে। ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাবো সোনিয়া বশির কবির, ফাউন্ডার এসবিকে টেক ভেঞ্চার্স এন্ড এসবিকে ফাউন্ডেশন বাংলাদেশ। সোনিয়া আপা। থ্যাংক ইউ জিমি, শোনা যাচ্ছে? হ্যাঁ আপা, শোনা যাচ্ছে ক্লিয়ার। আসসালামাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আই এম ভেরি এক্সাইটেড যে আমি কিছু পার্সোনাল গল্প থেকেই শুরু করতে চাই। অ্যান্ড শওকত ভাই আর নিশা অনেক সুন্দরভাবে আপনাদেরকে একজন একদম ফ্যাকচুয়াল বলেছেন, আর একজন একটু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিয়েছেন। সো আমি মানে ফার্স্টলি কংগ্রাচুলেশনস, আপনারা যে এই এন্টারপ্রেনিয়রশিপ বুট ক্যাম্পে মানে জয়েন করেছেন, দ্যাট ইজ এ গুড স্টেপ, যে অ্যাটলিস্ট ওই জার্নিটা শুরু হয়েছে। কিন্তু আমরা যারা সব নারীরা আছি, আমি দুইটা পয়েন্ট একটু হাইলাইট করতে চাই, কারণ এখানে আপনারা অনেকে বোন আছেন বা মা আছেন, বাট দুইটা জিনিস আমাদের চাইল্ডহুড, আমি যেটা এক্সপিরিয়েন্স করে দেখেছি অন্যদের মধ্যে, একটা হচ্ছে যে আমরা মেয়েরা কিন্তু সবসময় ছোটকাল থেকে একটু ছায়ায় বড় হই। হ্যাঁ, যে ছোট ভাই, বড় ভাই বা বর আমাদেরকে এগিয়ে দিয়ে যায়, আমাদেরকে পৌঁছে দেয় স্কুল বা কলেজে বা বান্ধবীর বাসায়, তারপরে এইটা ট্রান্সফার হয়ে যায় আমাদের স্বামীদের কাছে। সো এখানে প্রবলেমটা হচ্ছে যে ইমোশনাল ডিপেন্ডেন্স যেটা বলে, এটা আমাদেরকে ছোট কাল থেকে উই নিড টু বি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট। কারণ একটা ডিসিশন মেকার যদি আমি হতে চাই, আই উইল নট নিড, মানে আমি কারো উপর ভরসা করে ডিসিশন যাতে না নেই, ওটা আমার অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা লিডারশিপের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেট হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নিজে নিতে পারেন। সো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউ হ্যাভ টু বি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট। আর এটা কিন্তু ছোট কাল থেকে, আমি যেখানেই কথা বলি, আমি মাদেরকে বলি, বাবাদেরকে বলি যে আপনাদের মেয়েদেরকে যখন ওরা ছোট আছে তখন থেকে টিচ দেম টু বি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট। সবসময় ছোট ভাই বা বড় ভাই বা বাবার ছায়ায় যাতে মেয়েরা না বড় হয়, কারণ এটা পরে বড় হয়ে এটার একটা ইফেক্ট আমরা দেখতে পারি। আর সেকেন্ড হচ্ছে, এটা নিশা একটু খুব ভালো করে বলেছে, এটা আমি আরেকটু ব্যাক মানে রুট কজে যেতে চাই। আমরা যে মেয়েরা কিন্তু কম কথা বলি। আমি যখন চাকরির জগতে ঢুকেছি, এটা শুধু প্রযুক্তি না, যে কোনো প্রফেশন হোক, দেখবেন একটা মেয়ে যখন একটা মিটিং হয়, অনেক মেয়ে আর ছেলে বসে থাকে, ওখানে মেয়েরা সব সময় কম কথা বলে। আর এটাও যদি রুট কজে নিয়ে যাই, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স যেটা বললাম,
একটা এক্সাম্পল। আর সেকেন্ড এটার এক্সাম্পল যদি বলি মেয়েরা কেন কম কথা বলে, ইম্যাজিন আপনাদের ফ্যামিলি ডিসিশন মেকিং যখন হয়, যখন আপনার ছোট ভাই আছে বা আপনার বড় ভাই আছে, বাবা আছে, সবসময় কিন্তু বেশিরভাগ ডিসিশনগুলা ভাইরা আর বাবারা মিলে নেয়। এটাতে দুটো জিনিস হয়, রাইট? আপনারা একটা ইনক্লুসিভ ডিসিশন মেকিং হচ্ছে না, অ্যান্ড ইট ইজ নট রং, ইটস জাস্ট একটা বায়াস যে না আমি কি বলবো, ওরা ডিসাইড করবে আমরা বান্দরবন যাব নাকি আমরা সিলেট যাব, এটা ভাইয়া আর আব্বা ঠিক করেছে আমরা যাচ্ছি। আপনাদেরও তো একটা বলা উচিত যে আপনি কি চান। এটা আমাদের কালচারে নাই, কিন্তু এটা আনতে হবে, কারণ এখন যুগ পল্টিয়ে, এখন মেয়েরা নারী ধন্যবাদ নিশা আপু, ধন্যবাদ। কেউ কিছু বলছেন? জি সরি। সো যেটা আমি বলছিলাম যে কথা বলা, যেটা আপনারা মানে কথা বলার যে সাহস রাখা, হ্যাঁ, যে আপনি কিছু বলবেন, ভুল বললেও বলবেন, এটাতে কিন্তু শুধু কথা বলা ইজ নট ফর দ্য সেক অফ স্পিকিং। কথা বললে কি হয়, আরেকজন জানে যে আপনার একটা ওপিনিয়ন আছে। আপনি যদি একটা লিডার হতে চান, ইউ মাস্ট হ্যাভ এন ওপিনিয়ন। সো এটা জানলো। আর সেকেন্ড যেটা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট ইজ লার্ন টু আর্ন রেসপেক্ট। রেসপেক্ট আপনাকে এমনি দেওয়া হবে না। আপনি বড় বোন, আপনি রেসপেক্ট হয়তো বোনের হিসাবে পেতে পারেন, কিন্তু অ্যাজ এ ডিসিশন মেকার যদি আপনি রেসপেক্ট চান, এটার জন্য আপনাকে একটু খাটতে হবে। কি খাটতে হবে? আপনাকে কথা বলতে হবে। ইউ লার্ন টু স্পিক, ইউ লার্ন টু স্পিক ইয়োর মাইন্ড। আপনি কিছু বলবেন, আর মানুষ যখন আপনি কথা বলবেন আপনাকে রেসপেক্ট করবে আপনার কথার ভিত্তিতে। তো একটা মিটিংয়ে আমরা দেখি মেয়েরা একটু কম কথা বলে। এখানে কি হচ্ছে, ও রেসপেক্ট আর্ন করার কিন্তু সুযোগ সে হারাচ্ছে। কারণ কথা বলে সে যদি বলে হ্যাঁ ভালো কিছু বলেছি, তাহলে ছেলেরাও শিখবে যে হ্যাঁ মেয়েরা কথা বলে, মেয়েরা ডিসিশন নেয়। আর আমারও শেখা উচিত যে মেয়েদের ডিসিশনটা আমরা মেনে নিতে পারি, আমরা ওদেরকে সম্মান নিয়ে ওদের ফিডব্যাকটা নেই। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস করা। এখানে আরেকটা বলছি যে আপনারা যখন এই জার্নিতে আসবেন, একটা তো বললাম বি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, বাবা ভাই স্বামী, they are all very important in our life, কিন্তু নিজে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স হলে you become a leader. Remember, a leader takes decisions themselves. একটা ইংলিশে একটা ফ্রেজ আছে, it's lonely at the top. এটা মানে আপনি যত উপরে উঠবেন আপনার সাথে কিন্তু কেউ থাকবে না, আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে, আপনার নিজের রিস্ক নিতে হবে। এটাতে রিস্কের সাথে আরেকটা ওয়ার্ড যেটা আসে এটা হচ্ছে ফেলিয়ার। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপা আপনি কি জীবনে ফেল করেছেন, আমি বলবো আমি অনেকবার ফেল করেছি। To fail is good, to learn from failure is even better. So life আপনাকে অনেক সুযোগ দিবে যে আপনি ফেল করতে পারবেন, ফেল করেন, accept failure. আর আমি নিজে আমার নিজের গল্পটা একটু পরেই বলবো। আমি খেলাধুলার জগতে যেহেতু বড় হয়েছি, আমি আবাহনীর জন্য ভলিবল খেলেছি, ক্রিকেট খেলেছি, আর ফার্স্ট ন্যাশনাল ক্রিকেট টিমে খেলেছি, তারপর ন্যাশনাল ভলিবল টিমে খেলেছি, অনেক হেরেছি সবসময়। কিন্তু যে কোনো পৃথিবীর সেরা দলও সবসময় জিতে না, হারতেই হবে। কিন্তু হারলে কি কি শিখেছি জানেন? যে খেলাধুলার জগতে হারবো আমি জানি, কিন্তু হারার পরেই আই উইল ফোকাস অন মাই নেক্সট উইন। আমি কিন্তু কান্নাকাটি করবো না আমি কেন হারলাম, আমি কেন ব্যাটটা এইভাবে ধরলাম, আমি সার্ভটা কেন মিস করলাম। হিস্ট্রি ইজ গন, ফোকাস অন দ্য future, because you cannot change the past, you can change the future. আপনাদের এখন you have your future ahead of us. Failing is good, প্লিজ অ্যাকসেপ্ট। ইংলিশে বলে যে অ্যাকসেপ্ট করা, এটা কিন্তু অনেক দরকারি। যে যেটা ধাক্কাটা খাবেন, অ্যাবজর্ব দ্য পেন, নিয়ে নেন, ধাক্কাটা নিয়ে নেন, কষ্টটা নিয়ে নেন, কিন্তু এভরি টাইম ইউ ফল, ইউ রাইজ হায়ার, ইউ জাম্প আপ। দ্যাটস হোয়াট ইজ রিকোয়ার্ড রাইট নাও। রেজিলিয়েন্স, পারসিস্টেন্স, যে ডু নট গিভ আপ, গিভ আপ অন গিভিং আপ। যতবার আমি হারবো আমি ততবার ডাবল স্পিডে আমি মাঠে নামবো আর আমি খেলবো। আর লাস্ট একটা পয়েন্ট আমি বলতে চাই যে এখানে অনেকে, এটা একটা বাংলা একটা কথা আছে যে নাচতে না জানলে উঠান ভাঙ্গা। নাচতে শিখেন, লাইফ ইজ মিউজিক, লার্ন টু ডান্স টু এভরি বিট। হিন্দি সিনেমা যারা দেখেন, একটা নিশ্চয়ই সিনেমা সবাই দেখেছে, কবি খুশি কবি গম, ওটাই তো জীবন, রাইট? কিছু কিছু সময় আমাদের এমন সময় আসবে যে খুব খারাপ লাগবে, অনেক কষ্ট হবে, আমরা হারবো, আমরা যে ব্যবসা শুরু করেছি হয়তো কিচ্ছু হবে না। The idea is not to give up.
কারণ যারা জিতে, আর আমার তো বয়স আপনাদের চেয়ে বেশি হয়েছে, আমি বলতে পারি যে আমি দেখেছি যে যারা লেগে থাকে, যারা মানে একদম জোকের মতো লেগে থাকে, ছাড়ে না, ওরাই জিতে। আর যারা ছেড়ে দেয় ওরা কিন্তু মানে হাল ছেড়ে দেওয়াটা ইজ নট এ গুড থিং। আর যারা আপনারা এখন এন্টারপ্রেনিউর জার্নিতে যাচ্ছেন, পিভট বলে একটা শব্দ আছে। পিভট মানে কি হয়, আপনি শুরু করলেন আপনার ব্যবসা একটা আইডিয়া দিয়ে, কিন্তু ওটা কাজ হচ্ছে না, যে বুদ্ধিমান সে সাথে সাথে ওটাকে বদলাবে বা পিভট করবে, কারণ ইউ হ্যাভ টু মুভ উইথ দ্য মার্কেট। বললাম না, লাইফ ইজ মিউজিক, ডান্স টু এভরি বিট। আপনার শিখতে হবে যে কোন বিটের সাথে আমি কিভাবে খাপ খাওয়াবো, কারণ বিটটা চেঞ্জ হবে, একই বিটে কিছুই হয় না। বাট ইউ হ্যাভ টু বি নিম্বল। নিম্বল মানে আপনি চট করে বুঝবেন যে এটা বাদ দিয়ে প্ল্যান এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি। এটা আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, এটা আমার অনেক ইন্সপিরেশনাল মনে হয়, যে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ 26 অ্যালফাবেটস, A to Z হচ্ছে 26টা অক্ষর। প্ল্যান এ তো অনলি ফার্স্ট, আপনার প্ল্যান জেড পর্যন্ত গেলে 26টা প্ল্যান থাকবে। সো দ্যাট ইজ দ্য মানে অ্যাডভাইস আই উড গিভ। আর আমার নিজের সম্বন্ধে যদি একটু বলি, যে আমি যদি আপনাদেরকে ইন্সপায়ার করতে পারি, যে আমি ইন্টারমিডিয়েট পরেই তো আমার বিয়ে হয়, আমি সিলিকন ভ্যালি চলে যাই, ওখানেই আমি পড়াশোনা করি। আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, আমি বিকারুন্নেসা কলেজ থেকে আমি আর্টসে কিন্তু ইন্টারমিডিয়েট দিই, কিন্তু সিলিকন ভ্যালিতে গিয়ে আমি সায়েন্সে পড়াশোনা করি। এটা আমেরিকান সিস্টেমে একটু সুযোগ ছিল যে আর্টসের স্টুডেন্ট সায়েন্সে পড়তে পারে, যেটা আমাদের দেশে নাই। আর আমি ওটা কেন করেছি, কারণ সিলিকন ভ্যালিতে আশেপাশে সবাই টেকনিক্যাল, সবাই, তখন মনে হয়েছে না আমিও চেষ্টা করি, ওয়ার্স্ট কি হবে, আমি ফেল করবো, তাহলে আর্টসে চলে যাবো। সো আল্লাহর রহমতে আই হ্যাভ এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি, আমি কোডিং পারি, আমি শিখেছি। সো এটাতে আমার মনে হয় আমি যেটা পেরেছি, যে ভয়কে জয় করে, সাহস করে নিজেকে আপনি একটু ফেলে দিবেন, থ্রো ইয়োর সেলফস টু দ্য ওলভস। দেখেন না, একবার একটু ধাক্কা খেলে তারপরে সরে আসলেন, বাট ওই নিজেকে একটু স্ট্রেচ করে দেওয়া অনেক ইম্পর্টেন্ট। এটা আমার লাইফ জার্নি, যেটা আমি চাই আপনারাও করবেন, যে প্লিজ পুশ ইয়োর সেলফ, ডোন্ট প্লে ইন দ্য কমফর্ট জোন। সবসময় কমফর্ট জোনের একটু ইচ্ছা করে বাইরে যাবেন, জাস্ট দেখেন না, একটু একটা পা দিয়ে দেখেন না কি হয়। যে যদি ভেঙে যায় পা, তাহলে আর ওখানে যাবেন না, আর যদি দেখেন যে না একটু হচ্ছে, তাহলে আরো যাবেন। পুশ ইয়োর সেলফ। আমাদের নারীদের এটাই প্রবলেম, যে আমাদেরকে নিজেকে যদি আমি না ধাক্কা দিই, আমাকে কেউ টেনে নিয়ে আসবে না, আমাকে এটা হতে হবে। আরেকটা কথা বলি, যে একটা খেলা যদি আমরা দেখতে চাই, দর্শক কোনোদিন হারে না, জিতে না, খেলোয়াড় হারে বা জিতে। সো বি ইন দ্য গেম, প্লে দ্য গেম। ইফ ইউ ডোন্ট প্লে, ইউ উইল নেভার উইন অর ইউ উইল নেভার লুজ। আর আপনারা যারা এখন ট্রেনিং নিচ্ছেন, যারা উদ্যোক্তা হবেন, নামেন মাঠে নামতে হবে, দর্শক হয়ে থাকলে হবে না, যে দেখি কখন খেলবো। জাম্প, প্লিজ জাম্প। সাম অফ ইউ উইল ফল, সাম অফ ইউ উইল ফেল। সবাই যে সাকসেসফুল হবে এমন গ্যারান্টি নাই, বাট জানেন ট্রু সাকসেস কি? ট্রু সাকসেস হচ্ছে ইউ কিপ গোয়িং। লাইফ মানে একটা 100 মিটার রেস জিতা আর একটা ম্যারাথন রেস জিতাতে অনেক পার্থক্য। ট্রেন ফর দ্য ম্যারাথন রেস, 26 মাইল জিতবেন, এখানে ব্যথা পাবেন, মানে হারবেন, কানবেন, অনেক কিছু হবে, বাট কিপ রানিং, কারণ আপনি জিতবেন। তো এত সংক্ষেপে এটাই আমার অ্যাডভাইস ছিল। শওকত ভাই যেটা বলেছেন, প্লিজ ওটা অনেক সুন্দরভাবে বলেছেন, যারা উদ্যোক্তা হতে চান কি করবেন। আর আমি আপনাদেরকে বলতে চাই, যে যারা আপনারা উদ্যোক্তা হতে চান, আমি এখন আমার লেটেস্ট প্রফেশন হচ্ছে আমি একটা ভেঞ্চার ক্যাপিটাল, আমি স্টার্টআপদেরকে ফান্ডিং দিই। সো আপনারা যখন এখানে বুট ক্যাম্প করে ভালো করে আসবেন, কোনো ভালো আইডিয়া, এখানে মনির ভাই বা জিমি আমাকে রিফার করলে, আমি নারীদেরকে এম্পাওয়ার করতে নেমেছি। এখন প্রযুক্তি যতটুকু আপনি যদি না ব্যবহার করেন, আমি আপনাদেরকে প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে হয় শেখাতে চাই। সো মুনির ভাই, ইফ উই ক্যান ডু আ সেশন আপনাদের মেয়েদের সাথে উইথ এসবিকে টেক ভেঞ্চার্স, আমি অফার দিলাম আপনাদের, যাতে আপনারা উঠলে আমরা উঠবো। ইয়োর সাকসেস ইজ আওয়ার সাকসেস। সো থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি মুনির ভাই। আর আমি আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এন্ড আশা করি আমাদের জার্নি শুধু এই একটা জুম কলে না, ইট উইল বি কন্টিনিউয়াল, যে আপনাদের মধ্যে থেকে আমরা কয়েকটা খুব সফল স্টার্টআপ তৈরি করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ সোনিয়া আপা। আশা করি সোনিয়া আপা এতক্ষণ যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতা বা কথাগুলো প্রত্যেকের মনে লেগেছে এবং প্রত্যেকে এটি কাজে লাগাবেন। আমরা সোনিয়া আপার কাছে আরেকটু পরে আসবো। আমরা একটু জানিয়ে রাখি যে গতকাল সিনথিয়া শারমিন ইসলাম মানে পারিবারিক কারণে আমাদেরকে না করেছিলেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে তিনি আবার আমাদের সাথে জয়েন করেছেন। এই মুহূর্তে আমি তাকে কথা বলার জন্য অনুরোধ করবো। সিনথিয়া শারমিন ইসলাম, চিফ কন্টেন্ট অফিসার, সাজগোজ লিমিটেড। থ্যাংক ইউ আপু।
থ্যাংক ইউ মনির ভাই, থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনাকে ক্লিয়ার শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা। আমি প্রায় 8-9 বছর ধরে বিজনেস করছি। সো আমি আসলে আমার বিজনেস থেকে আমি যা যা শিখেছি হয়তো আমি সেটাই বলবো, কারণ এত সুন্দর সুন্দর কথা বললো আপু একটু আগে। সো আমার কথা এত ভালো লাগবে না, সো আমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু বলি। আমার বিজনেস থেকে আমি যা শিখেছি সেটাই আপনাদেরকে একটু বলি। ফার্স্ট থিং হচ্ছে, শখের বশে ব্যবসা করার দরকার নাই। যদি রিয়েলি আপনি প্যাশনেট হন এবং আপনার মনে হয় যে যতই সমস্যা আসুক আমি এই বিজনেসটা করবই, তাহলে আসলে ব্যবসায় আসা উচিত। সেকেন্ড হচ্ছে, মার্জিন খুব ইম্পর্টেন্ট বিজনেস করার সময়। আই মিন প্রফিট মার্জিন। আপনার মনে হতে পারে যে আমি এখন আজকে একটা বুটিকের বিজনেস করলাম, একটা 3 পিস আমি 1000 টাকা দিয়ে কিনে 1200 টাকা বিক্রি করলাম, আমি অনেক লাভ করলাম। কিন্তু আপনি যখন একটা স্কেল করবেন, যখন আপনাকে কাউকে পে করতে হবে, তখন দেখবেন আপনার আস্তে আস্তে মার্জিন কমে আসতেছে। সো আপনি যখন ব্যবসা শুরু করবেন, তখন সবার আগে মাথায় রাখবেন আমার মার্জিন কতটুকু, এবং আমি যখন একটা স্কেল করে একটা অর্গানাইজেশন হিসেবে এটাকে স্ট্যাবলিশ করব, তখন ঠিক আমার কতটুকু মার্জিন থাকে এবং এই বিজনেসটা আমার সাস্টেইন করবে কিনা। যদি করে তাহলে আপনি এই কাজে লেগে থাকেন, আর যদি না থাকে তাহলে আগে সরে আসেন, অন্য কোনো কাজে ঢুকে পড়েন। আর লাস্ট হচ্ছে, এটা সত্যি আসলে মানে আসলে বিজনেস করতে ছেলে মেয়ে সবারই অনেক স্ট্রাগল ফেস করতে হয়। এটা এমন না যে ছেলেদের কম স্ট্রাগল ফেস করতে হয়, মেয়েদের বেশি করতে হয়, তা না। দুজনারই সমান কষ্ট হয় যখন কেউ কোনো নতুন বিজনেস শুরু করে। মেয়েদের ক্ষেত্রে একটা যে আমাদের আসলে বায়োলজিক্যাল ক্লক আর আমাদের ক্যারিয়ার ক্লক একই সময় শুরু হয়। তো দেখা যায় যে একটা ছেলে একটা মেয়ে একটা প্রফেশনে ঢুকলো, একটা সার্টেন সময় পর মেয়েটা তার বিয়ে বা তার বাচ্চার জন্য একটু সরে গেল, আর কিছুদিনের ব্রেক নিল। কিন্তু ছেলেটা কিন্তু সেম পেসে দৌড়াচ্ছে, কিন্তু মেয়েটা কিন্তু সরে গেল। এবং পরে যখন সে 1-1.5 বছর পর আবার জয়েন করে, তখন কিন্তু তাকে অনেক বেশি কষ্ট করতে হয়। দেখা যায় যে যদি সে খুব কষ্ট করে আবার সে ছেলেটার পেসে দৌড়াতে পারে, তাহলে সে তার টার্গেটে যেতে পারে। সো এই সময় আসলে ফ্যামিলির সাপোর্ট, আশেপাশের লোকজনের সাপোর্টের খুবই দরকার আছে। সো তবে আমার মনে হয় এগুলো সবই ম্যাটার অফ টাইম। আস্তে আস্তে হয়তো বা আমরা এই জিনিসগুলি ওভারকাম করতে পারবো, যদি ডে কেয়ার হয় বা যদি আসলে ফ্যামিলির লোকজন অনেক সাপোর্টিভ হয়, তাহলে আসলে আমরা আবার ওই জায়গায় চলে যাব। সো এটা হচ্ছে, এই কয়টা জিনিস মাথায় রাখবেন ব্যবসা করার সময়, তাহলে আসলে আপনারা সবাই সাকসেসফুল হবেন। এতটুকুই বলতে চাই। আর ভাইয়ার এই প্রোগ্রামে আমি আসলে অনেক কিছু শিখেছি। আমার মনে হয় যে আমি যদি আরো অনেক আগে এই অপরচুনিটিটা পেতাম, তাহলে আমি মনে হয় আরো অনেক কিছু মানে 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 ভুল না করে আগে শিখে তারপরে কাজ করতাম, তাহলে হয়তো ভুলটা করতাম না। বাট এই যে এই ধরনের একটা প্রোগ্রাম ভাইয়া প্রত্যেকবার করে, আমি রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল। আমি কোনো প্রোগ্রাম মিস করলে এটা একবার হলেও একটু জয়েন করি, নতুন কিছু শিখতে পারবো এই আশায়। সো আমি সবসময় শিখছি, আপনারা সবসময় লাইফ টাইম স্টুডেন্ট হবেন, সারাক্ষণ শিখবেন, শেখার কোনো শেষ নাই আর কি। সো আর আমার অফিস আছে সাজগোজ লিমিটেড, আপনারা যে কোনো সময় এসে আমাদের অফিসে ঘুরে যেতে পারেন। যদি কোনোভাবে আমরা কোনো হেল্প করতে পারি, তাহলে সবসময় কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সিনথিয়া আপু। এই মুহূর্তে সিনথিয়া আপু, সোনিয়া আপা এবং নিশা আপা তিনজনই আমাদের সঙ্গে আছেন। আমি আমাদের পার্টিসিপেন্টদেরকে একটু অনুরোধ করি, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে এই মুহূর্তে সরাসরি কিন্তু আপনারা সেটা তাদেরকে করতে পারবেন। আচ্ছা, আমি একটু তার আগে আমি একটু ইন্টারফেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের শকত ভাই যেহেতু চলে যাবে, কাজে আমরা একটা ছবি তুলতে চাই সবার। এটা একটু ডিফিকাল্ট, কাজে সবাই যদি একটু নিজের ভিডিও ক্যামেরা অন করে, তাহলে আমরা কয়েকটা গ্রুপ ছবি তুলে ফেলতে পারি। অনুগ্রহ করে সবাই যদি আমরা একটু আমাদের ক্যামেরাটা অন করি। সিনথিয়া
যখন অফলাইন অনুষ্ঠান হতো তখন আমরা এই ছবিটা খুব সুন্দর করে তুলতে পারতাম, তাই না? কাউকে বলতাম তুমি সামনে যাও, কাউকে বলতাম তুমি থামবা, তুমি একটু পিছনে আসো, তাই না? এটা আমরা মিস করতেছি এই সময়টা। আশা করি যে আমাদের নেক্সট ক্যাম্পটা, জানি না, কিন্তু এখন বাংলাদেশে আমরা থার্ড ওয়েভে পড়ছি, সো জানি না কি হবে সামনে, তবে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। মামা, তোমার ছবি তোলা হয়েছে? জি, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। জিমি, তুমি যাইতে পারো। আমার মনে হয় যে মেয়েদের একটা সুযোগ, সোনিয়া আপাকে একটা প্রশ্ন করার, নিশাকে একটা প্রশ্ন করার, শকত ভাইকে একটা প্রশ্ন করার, বা সিনথিয়াকে একটা প্রশ্ন করার। 4টা প্রশ্ন আমরা নিব। সবারই ব্যস্ততা আছে, সবাইকে ছেড়ে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। স্যার, আমি একটু সোনিয়া আপুকে প্রশ্ন করতে। হ্যাঁ, করেন। আসসালামু আলাইকুম আপু, আমি একটু জানতে আপনি আপনাদের ফাউন্ডিং যে ব্যাপারটা, সেটার জন্য আমাদের কি টাইপের হচ্ছে প্রস্তুতি দরকার, বা আমাদের প্ল্যানিং গুলো কেমন হওয়া উচিত, যাতে আমরা আপনাদের সামনে গিয়ে আমাদের প্ল্যানটা উপস্থাপন করতে পারি। আর কি টাইপের সাহায্য সহযোগিতার জন্য আমরা কাগজপত্র বা আমাদের কি টাইপের দরকার, আমাদের একটু যদি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা হচ্ছে জি, হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, একটু আমার কথাগুলো একো হচ্ছে, শুনতে পাচ্ছেন? একো ঠিক হয়েছে। সো আমরা হচ্ছে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, আমরা লাইসেন্সড, হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে। সো আমরা যাকে ফান্ড করব, আর আমার নারীদের হলে তো আমার ইন্টারেস্ট অনেক বেশি, তো আপনাদের আমরা কয়েকটা জিনিস দেখতে চাবো। হ্যাঁ, প্রথমে একটা কোম্পানি রেজিস্টার্ড হতে হবে, যেটার উপরে আপনি প্রস্তাবটা দিবেন। তারপরে আপনি খুব সংক্ষেপে একটা স্টার্টআপ কি করে, একটা স্টার্টআপ একটা সমস্যা সমাধান করে যেটা আগে কেউ করে নাই। সো আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন পাই ওই যে হলে যে আমি এটাকে অটোমেট করে দিচ্ছি। সো একটা প্রসেসকে অটোমেট করা ইজ নট সলভিং এ প্রবলেম, ইট ইজ জাস্ট ডিজিটাইজিং। সো আপনি এমন কিছু একটা আনবেন যেটা কেউ আর করে নাই, আর আপনি প্রথম যেটা এই সমস্যার সমাধান করছেন, এটাতে আপনি যদি প্রযুক্তি ব্যবহার করেন বা না করেন ওটা আমরা শিখিয়ে দিতে পারি, ওটা আমাদের কাজ। হ্যাঁ, যে প্রযুক্তিকে কিভাবে আনা যায়। মোট কথা আপনি দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে সলভ আ প্রবলেম that no one has solved before, and number 2, ওই প্রবলেমটা নিশ মার্কেটের জন্য হতে হবে না, মানে 50% অফ দ্য পপুলেশনকে যাতে আপনি ওই সলিউশনটা দিতে পারেন ওরকম প্রবলেম আনবেন। কারণ ঢাকা শহরে কোনো প্রবলেম যদি হয় আমরা ইন্টারেস্টেড না, আমরা চাই আম জনতা মানুষের প্রবলেম সলভ করা। হ্যাঁ, তো আপনি কি করবেন ওটা সবার, কিন্তু ওটা একটা হাই ডিমান্ড থাকতে হবে যে হ্যাঁ এরকম হলে আমরা এটাকে নিব। এখন অল স্টার্টআপস ডোন্ট ওয়ার্ক আউট, কিন্তু আপনার চিন্তা এই দুইটার মাথায় রাখবেন যে আপনি একটা সমস্যার সমাধান করছেন, আর দুই নাম্বার এটা অনেক মানুষের সমস্যা, এটা অল্প 5% অফ দ্য পপুলেশন বা 10% হলে হবে না। এটা করে আমাদের কাছে যদি আসেন তারপর আমরা আপনাদের সাথে বসবো। এখানে কম্পিটিশন অবশ্যই আছে, বাট যেহেতু এখানে মুনির ভাই এটা করেছেন, আমি আপনাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে যে কিভাবে গড়ে তুলে যাওয়া যায়। এখন কিন্তু অনেক ভেঞ্চার ক্যাপিটাল আসছে যে যারা চাচ্ছে যে নেক্সট ওয়েভ বাংলাদেশে 3 to 5 ইয়ার্স এই স্টার্টআপ গুলাই কিন্তু আমাদের সাকসেস হবে। তো এখানে আমরা আপনাদেরকে তৈরি করার জন্য সরকারও উদ্যোগ নিচ্ছে স্টার্টআপ বাংলাদেশ ইকোসিস্টেম তৈরি করার জন্য। সো আপনারা যদি আমাদের কাছে আসেন একটা থ্রু মুনির ভাই, ওনার ভিডিও আছেন, আমরা ডেফিনেটলি এই দুটো যদি করেন বাকিটা আমরা আপনাদেরকে হেল্প করে এগিয়ে নিতে পারব। প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি? ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ? আমার মনে হয় সবার সোনিয়া আপাকে একটা করে হলো কোয়েশ্চেন করা দরকার, কারণ সোনিয়া আপাকে পরে পাওয়া যাবে না, এবং ওনার কোয়েশ্চেন অ্যান্সার গুলো আপনাদের লাইফের অনেক কিছু চেঞ্জ হতে পারে। আমার মনে হয় যে সবাই চিন্তা করে কোয়েশ্চেন করেন, কিন্তু চুপ থেকে না, হ্যাঁ বলতে হবে, আপনি জানতে হবে। থ্যাংক ইউ নিশা, বাট আমাকে নিশা একটু ফাঁসায় দিল। আপনারা নিশাকেও জিজ্ঞেস করেন, সে নিজে শি ইজ এক্সট্রিমলি সাকসেসফুল। বাংলাদেশের সে প্রেসিডেন্ট অফ বি প্ল্যাটফর্ম, যেটা ওখানে তো মানে অনেক বড় প্ল্যাটফর্ম, সে একা আমি দেখেছি খেটেছে। আপনাদেরকে আমরা যে এত কথা বললাম যে প্লিজ স্পিক আপ,
ভুল হলেও বলেন না, কোয়েশ্চেন না থাকলে কমেন্ট করেন, বাট গলার আওয়াজটা একটু আমাদেরকে শোনান, কারণ আপনারা লিডার হলে আপনারা যদি গলার আওয়াজটা না শোনান আপনি লিডার হতে পারবেন না। গান গেয়ে শোনান, কিছুই যদি না পারেন কিছু একটা করেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি একটু সোনিয়া ম্যামের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন ম্যাম। হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি। আমার একটা কোশ্চেন আছে ম্যাম। আপনি আপনার কথাগুলোতে এতটা ইন্সপায়ার হয়েছি ম্যাম, আসলে বলার বাইরে। তো ছোট একটা পরামর্শ চাচ্ছি ম্যাম, সেটা হচ্ছে যে আহ পরিবার থেকে যে আমি সামনে আগাবো, হ্যাঁ, যে প্রতিবন্ধকতা পরিবার থেকে কিন্তু আমাদের ফার্স্ট শুরু হয়। তো সেক্ষেত্রে হাজবেন্ড অথবা বাবা ভাই যেই আসুক না কেন সামনে, তাদের কিভাবে মোটিভেট করা যায়, মানে ওয়েটা যদি একটু বলতেন যে এই ওয়েতে আপনি করতে পারেন কিংবা কিছু। ফার্স্ট মানে স্টার্ট আপটা কিন্তু আমাদের ওখান থেকে শুরু হয়, মেন্টালিটিটা গ্রো হয় ওখান থেকে। তো তাদেরকে কিভাবে একটু মোটিভেট করে আমি সামনে এগোতে পারি, একটু যদি গাইডলাইন দিতেন। হ্যাঁ, সো আই এম সো হ্যাপি যে আপনি শুধু পুরুষদেরকেই বলেছেন, মাকে আনেননি, which is a good thing, যে মা বাধা দেয় না। ওটা হলে একটু আমার জন্য কঠিন হতো, বাট এখানে মুনির ভাই আছেন, শওকত ভাই আছেন, সো আমি যদি কিছু বলি মাফ করে দিন, বাট ছেলেদের একটা ইগো আছে বুঝছেন। সো আমার অ্যাডভাইস হবে আপনাদেরকে যে প্লে অন দ্যাট ইগো। সো আপনারা বলেন যে দেখো আমার এটা আমি একটা শুরু করতে চাচ্ছি, একটু ইনক্লুশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিসিশন মেকিং। প্রথমে ওদেরকে যদি মনে করে, ওরা এটা না মনে করে যে আপনি হঠাৎ করে ছেড়ে চলে গেছেন। আমি কিন্তু আপনাদের সবাইকে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছি, নট এনি আদার ইন্ডিপেন্ডেন্স। সো একটু বুদ্ধি খাটিয়ে ওদের লেট দেম থিঙ্ক যে ওরাই আপনাকে এই আইডিয়াটা দিল করতে। এটা বলেন না যে আমি এটা করতে চাই, কারণ অনেক ফ্যামিলিতে অনেক কনজারভেটিভ হলে নিতে পারে না। সো আপনি এভাবে সাজায় বলবেন যে ওরা পরে বলবে হ্যাঁ ওকে তো আমিই বলছিলাম এটা করতে, আমার জন্য সে আজকে এটাই হোক। সো আপনি এভাবে প্রস্তাবটা দিবেন যে ওদেরই বুদ্ধি এটা। থ্যাংক ইউ ম্যাম। দিস ইজ ওয়ান অ্যাডভাইস। মুনির ভাই, শওকত ভাই মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম, আমি কথা বলতে পারি? হ্যালো। হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন, আপনি শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন আসলে আমাদের 3 আপুর কাছে, নিশা আপু, সিনথিয়া আপু এবং সোনিয়া আপুর কাছে। আমি উই গ্রুপের একজন সদস্য, আর এখানে নতুন এসে এই বুট ক্যাম্পের প্রতি আমার একটা উইকনেস সৃষ্টি হয়ে গেছে। এটা সম্পর্কে এত বেশি শুনেছি যে আমি আসলে লোভ সামলাতে পারিনি, তো এখানে আসা আমার। আর আমার প্রশ্নটা হয়েছে আপু, আমরা প্রথমত হয়েছে এই যে কথা বলেন আমরা মেয়ে, আসলে মেয়ে, আমি আমার পরিবার থেকে প্রচুর সাপোর্ট পাই। আমার প্রবলেমটা হয়েছে আমি বলবো এটা ফোবিয়া, রাস্তায় বের হওয়া, যেটা মানে এখনের যে দিনকাল সেটার জন্য এই সমস্যাটা। অনেক সময় আমাদের ডেলিভারি ম্যানদের প্রবলেম পড়ি, তো আমি নিজে ডেলিভারি দিতে যাই, বাট আপু সেটা রিক্সা ড্রাইভার থেকে শুরু করে বাস ড্রাইভার থেকে শুরু করে সবকিছুতে মনে হয় কি একটু আর চোখে দেখে, যেটা আসলে আমরা যতই বলি না কেন যে সমাজ চেঞ্জ, আমরা এক সমান, আসলেই না। লাইক আমার সোর্সটা যেখানে আমি যে জায়গা থেকে আমি আমার প্রোডাক্ট গুলা কালেক্ট করি সেটা অনেক দূরে। তো সবসময় আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেতে পারে না, কারণ সেও একজন আর্কিটেক্ট, তার কাজ থাকে, আর আমি চাই আমার ওয়েতে কাজ করতে। তো আপু আমি একটা সিএনজি নেই বা উবার নেই, যেটা নিয়ে অনেক ক্ষেত্রে সন্ধ্যার আগে কিন্তু আমার কাজ শেষ হয় নাই, বাট সন্ধ্যার আগে আমার দৌড়ে চলে আসতে হবে, কারণ রাত হয়ে যাচ্ছে। যে জায়গাটা গিয়েছি সেটাতে নেটওয়ার্ক বাইরে, বাট ভালো পরিবেশটাও না, খুব একটা ভালো পরিবেশ না। বাট এইগুলোর জন্য না আপু অনেক ক্ষেত্রে পিছিয়ে যাই, যে আমার অনেকগুলো অর্ডার থাকে, আমি কিন্তু সাথে সাথে গিয়ে নিয়ে আসতে পারি না, যে একটা আপুর ইমার্জেন্সি অর্ডার আগামীকালকে দিতে হবে, বাট সন্ধ্যা হয়ে গেছে, আমি ওখান থেকে গিয়ে আনতে পারছি না। এই ব্যাপারগুলো আপু থেকেই যায়, যতই আমরা বলি না কেন সামনে এগোতে চাই, বাট এই ব্যাপারগুলো বাধা হয়ে আসলে আমরা পিছিয়ে যাচ্ছি, মানে ফোকাস করতে পারি না অনেক ক্ষেত্রে। তো এটা আমি বলবো আসলে আমরা কিভাবে এটা মানে এই সাফার থেকে কিভাবে আমরা বের হবো, যদি একটু অনুপ্রেরণা দিতেন, একটু সাহস দিতেন। থ্যাংক ইউ। কে বলবে? আমরা 3 জনকেই প্রশ্ন করেছে, সিনথিয়া, নিশা আর আমি। আপনি বলেন, আপনার কাছ থেকে আমিও শুনতে চাই। আচ্ছা, আমি একটা কথা বলবো যে আপনি যেগুলা সমস্যার কথা বললেন, দিজ আর রিয়েল প্রবলেমস। হ্যাঁ, এটা আপনি শুধু না, সব নারী ফেস করে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা আমি আগে বলেছিলাম যে কিছু কিছু জিনিস অ্যাকসেপ্ট করতে হবে। ইয়েস, দিস ইজ এ রিয়েল প্রবলেম। এটা অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, আমি সলিউশন এভাবে দেই
আই ডোন্ট নো এটা আপনাকে হেল্প করবে কিনা, বাট আমি অলওয়েজ বলি যে আপনি যদি কোনো একটা স্টার্ট আপ করবেন, আর এটা আগেও যে প্রশ্ন ছিল, আমরা যদি ফান্ডিং দেই, উই ডু নট ফান্ড সিঙ্গল ফাউন্ডার্স। সো সিঙ্গল ফাউন্ডার হলে সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার, উই অলওয়েজ ফান্ড অ্যাটলিস্ট 2 or more ফাউন্ডার্স। হ্যাঁ, সো এখন 2 or more ফাউন্ডার হলে আমি নারীদেরকে এই উপদেশটা দেই, মেক আ ম্যান ওয়ার্ক ফর ইউ, hire someone who will do this. সো আপনি এখন ওকে যদি বেতন না দিতে পারেন, ওকে পার্টনার হিসাবে নেন, বাট আপনার একটা পুরুষকে নিয়ে এই কাজগুলো করাতে হবে, কারণ আপনার ব্যবসা তো স্লো হয়ে যাচ্ছে, তাই না? এখন আপনার যদি ব্যবসা আপনি বাড়াতে চান, আপনি যে প্রবলেমগুলো বলেছেন, দোজ আর রিয়েল প্রবলেম, যেটা আপনি ফেস করেন, আমি ফেস করি, আমরা সবাই ফেস করি। এটা এখান থেকে তো এটা বলা যাবে না যে আমরা দিস ইজ নট এ প্রবলেম, দ্যাটস ফুলিশ, উই মাস্ট অ্যাকসেপ্ট দ্য প্রবলেম। আর যেটা আপনার যেখানে মনে হয় যে আপনি এটা ইউ আর নট কমফোর্টেবল পুশিং ইউর সেলফ দেয়ার, মেক আ ম্যান ওয়ার্ক ফর ইউ। সো আপনি কি ব্যবসায় একলাই, আপনার ব্যবসা এটা, আপনার কোনো পার্টনার আছে? আপু, এটা আমার আর্কিটেকচার ফার্ম, ওখানে আমি ডিরেক্টর হিসেবে আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ফ্যাশন ডিজাইনার, তো সেই হিসেবে আমি আসলে আমার শাড়ি, থ্রি পিস এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। অফিসের আলাদা একটা পার্ট, সেটা টোটালি আমার। তাহলে আমার অ্যাডভাইস হবে আপনি অলওয়েজ একটা পার্টনারকে নিয়ে কাজ করবেন, কারণ আপনি যদি কোনোদিন আমার কাছে আসেন, সিঙ্গেল ফাউন্ডারকে কোনো ভিসি ফান্ড করে না, ইটস টু রিস্কি, বুঝছেন? সো আমি অ্যাডভাইস মেয়েদেরকে এটাই দেই যে এমন পার্টনার নিবেন যে আপনাকে কমপ্লিমেন্ট করে। এটার মানে কমপ্লিমেন্ট নট প্রেজিং, বাট আদার কমপ্লিমেন্ট উইচ ইজ স্পেলড উইথ এন ই। এটার মানে যেগুলো আপনি পারেন না সেগুলো সে পারে। দ্যাটস হোয়াট পার্টনারশিপ ইজ অ্যাবাউট। এমন পার্টনার খোঁজা যে যেই কাজ আমি পারি না, আমার পার্টনার ওটা পারবে। এখন আপনি যদি আরেকটা নারীকে একটা পার্টনার হিসাবে নেন, ইউ উইল হ্যাভ দ্য সেম প্রবলেম। সো আই উড সে ইউ টেক আ মেল পার্টনার হু ক্যান ডু হোয়াট ইউ ক্যানট ডু টু গ্রো দ্য বিজনেস। দিস ইজ মাই অ্যাডভাইস। থ্যাংক ইউ। হাজবেন্ড ভালো পার্টনার হবে আশা করতে হলে। থ্যাংক ইউ আপু। ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, আমি তাহমিনা কবির। আমার আসলে প্রশ্ন বলতে, প্রশ্ন যদি করে সারাদিন হয়তো করতে হবে, আমি প্রশ্ন করতে যাচ্ছি না। আমি এর আগে যে আমাদের যে ফার্স্ট বুট ক্যাম্পটা ছিল, যেটা লালবাটিয়াতে হয়েছিল, আমি সেখানকার পার্টিসিপেন্ট ছিলাম প্রথমটাতে। তো আমার কথা হচ্ছে সোনিয়া বশির কবির ম্যামের কাছে। আমি যখন বিজনেস করব বা করতে চাচ্ছি, এরকম একটা স্টেজে ছিলাম 4 বছর আগে, তখন আমি এক ট্রেনিং আপনার কথা শুনেছিলাম। আমি জুট নিয়ে কাজ করছি, জুট প্রোডাক্ট। তো জুটের একটা ট্রেনিং এ আপনার কথা শুনেছিলাম, তখন থেকে মনে হচ্ছিল হয়তো তাহমিনা কবির আর আপনার কবিরের সাথে একটা মিল থাকাতে হয়তো আমার আগ্রহটা একটু বেশি ছিল। পরে ওই দিনে আমি নেটে অনেক সার্চ করে আপনার সম্পর্কে জানি। তো আগ্রহটা সেদিন থেকে কেন জানি আপনাকে আমার আইডল মানতে ইচ্ছে করছিল। তখন থেকে আমি আপনাকে খুব ফলো করি। তো আমার আজকে মনে হলো যে এটা হয়তো সুযোগ আপনাকে জানানোর, যে কোথাও একটা মেয়ে আছে যে আপনাকে ফলো করে, যে আপনাকে আইডল ভাবে। আর নিশা আপু, যাকে আমি সবসময় আমার লিডার ভাবি, আমি এখন ওনার হয়ে ওনার আন্ডারে থেকে কাজ করছি। আন্ডারে থেকে মিনস উই এর এরিয়া কোঅর্ডিনেটর হিসেবে আছি, আমি মিরপুর কোঅর্ডিনেটর। নিশা আপু অলওয়েজ আমার লিডার, আর আপনি আমার সবসময় ইন্সপিরেশন। আমার মনে হলো যে এটা সুযোগ, এটা মিস করা উচিত না, যাতে আপনাকে জানানো আপনি আমার আইডল। উনি শুধু তোমার না, উনি আমাদের সকলের ইন্সপিরেশন, আমাদের সকলের লিডার, এবং আমার বড় বোন। নিশা আসলেও আমার একদম খুব আদরের ছোট বোন। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি আই এম ভেরি গ্রেটফুল, আপনি এত সুন্দর করে কথাটা বললেন। আমি আশা করি যে আমরা ভালো কিছু করতে পারবো। সো হয়তো আপনার সাথে একদিন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে, মুনির ভাইয়ের টিম যদি কিছু অর্গানাইজ করে। বাট থ্যাংক ইউ সো মাচ, মন থেকে খুব খুশি হলাম। অনেক দোয়া আপনার জন্য। আপু, শুধু মুনির ভাই টিম না, আমার এরিয়া কোঅর্ডিনেটরদেরকে নিয়েও আমি আপনার সাথে একটা সেশন করতে চাই। প্লিজ, আপনি অনেক কিছু শিখতে পারবেন মেয়েরা। আসলে আমি শিখি আপনাদের সাথে কথা বললে। সেখানে মুনির ভাইকে থাকতে হবে ইনশাআল্লাহ। ওই আমরা শেষ করে আসি, যে জুনাইরা অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, জুনাইরার প্রশ্নটা নিয়ে আমরা শেষ করব। হ্যাঁ জুনাইরা, আমি কথা বলতে পারি? আচ্ছা, তোমরা দুইজনের প্রশ্ন একসাথে জবাব দিবে, ঠিক আছে? তোমার প্রশ্নটা করো, তারপরে জুনাইরার প্রশ্নটা আমরা শুনে নিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার। আমি আসলে উদ্যোগ শুরু করেছি 4 মাস হয়েছে। ওই গ্রুপের অনেক ইন্সপাইরেশন এই 4 মাসে আমার সাথে জড়িত। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, তো আরো কিছু শিখতে চাই, আরো কিছু জানতে চাই। এজন্যই বুট ক্যাম্পে অংশগ্রহণ করা। আমার কাছে মনে হয়েছে বুট ক্যাম্প আমাকে অনেক কিছু দিবে, সেজন্য আমি এখানে এসেছি। তবে বুট ক্যাম্পে যখন আমি অ্যাড হই, একটা ফর্ম দিয়েছিল আমাদেরকে, তখন ফর্মে উল্লেখ ছিল যে আপনি এখান থেকে যে শিখবেন সেই শিক্ষণীয় বিষয়গুলো কোথায় কাজে লাগাতে চান, কি করতে চান। আমি ওখানে লিখেছিলাম যে আমরা
সবাই জানি যে আমাদের হচ্ছে ঢাকা শহরে ই কমার্সটা মোটামুটি অনেক 80% 90% ছড়াই গেছে, প্লাস উপজেলা পর্যায়েও জেলা পর্যায়েও। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জানি না অন্যান্য ইউনিয়নের কি অবস্থা, আমাদের ইউনিয়নে যেটা হয়েছে ই কমার্সে কেউ নেই। প্লাস ই কমার্স যদি বিষয়টা এরকম হইতো যে আমরা ইউনিয়ন ভিত্তিক, যে একটা ইউনিয়নে আমরা ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করতাম, মানে ওই পর্যায় পর্যন্তই চলে যেত, তাহলে মনে হয় অনেক বেশি হচ্ছে সেটা মানে স্প্রেড হইতো। প্লাস ইউনিয়ন থেকে উদ্যোক্তা বের হইতো। যেমন কিছু কিছু খাবার জিনিস থাকে যেগুলো আমাদের গ্রাম পর্যায়ে নেই, যেমন ধরেন ফাস্টফুড গুলা নেই, এগুলা কেক নেই, এগুলা যখন আমরা কিনতে যাই তখন আমাদেরকে চলে যেতে হয় উপজেলাতে হয় যেতে হয়, আর না হয় জেলা পর্যায়ে। তো সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? অলরেডি আমি একটা গ্রুপ খুলেছি ইউনিয়নে ই কমার্স এর জন্য, প্লাস আমি কয়েকজনকে সেখানে কথা বলেছি যে তোমরা আমার ইউনিয়নের ক্ষেত্রে করতে পারো। আমি চাই যে হচ্ছে শুধু আমার ইউনিয়ন না, বাংলাদেশের সবগুলা ইউনিয়নে, প্রতিটা ইউনিয়নে যেন এরকম হয়। আর নাসিমা আক্তার নিশা আপু পুরা অল বাংলাদেশের সব উদ্যোক্তাদের নিয়ে ইন্সপাইরেশন দিচ্ছে, সে কাজ করছে, আমি তাকে স্যালুট জানাই। সে হচ্ছে বেস্ট। তার ইন্সপিরেশন দেখে দেখে আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা প্ল্যাটফর্ম হইলে খুব ভালো হয়, বা আপনারা যেগুলো আমাদেরকে শিখাবেন, আমাদের নবীন যে উদ্যোক্তারা আসবে, যারা আমাদের হাতের কাছে থাকবে পরিচিত, তাদেরকে আমি যখন এই কথাগুলো বলবো তারাও ইন্সপিরেশন হবে। এই জিনিসটা আমি কিভাবে করলে ভালো হয়, এটা হচ্ছে আর কি ম্যাডামদের কাছে প্রশ্ন। হ্যাঁ, থ্যাংক ইউ নাহিদা, তোমার প্রশ্ন পেয়েছি। জুনাইরা? আমি অ্যাকচুয়ালি প্রশ্ন করতে চাই না, অ্যাডভাইস নিতে চাই। আমি এই বছর ক্লাস 9-এ পড়ি, আমার উদ্যোক্তা হওয়ার অনেক ইচ্ছা। তো এখন আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে ক্লাস 9-এ থেকে কি আমরা আমাদের পড়ালেখার পাশাপাশি একজন নিজেকে উদ্যোক্তা হিসেবে এস্টাবলিশ করতে পারবো কিনা? থ্যাংক ইউ জুনাইরা। আমরা আরেকটা প্রশ্ন নিব, সেটা হচ্ছে আঁখি। আঁখি, তোমাকে দিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করব, তারপর একসঙ্গে আমি তিনজনের কাছে যাব। আঁখি বলো। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে আমি সোনিয়া ম্যামের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমার প্রশ্নটা হলো, যারা নতুন কিছু ক্রিয়েট করে, লাইক যদি হার্বাল কোনো কিছু আমরা একদম নতুন তৈরি করতে চাই, তো আমাদের একটা পরীক্ষার বিষয় আছে যে আমি যেটা তৈরি করলাম এটা অ্যাকচুয়ালি কতটা স্বাস্থ্যসম্মত, বা এটা আসলেই আমাদের জন্য কোনো ক্ষতিকর উপাদান থাকলো কিনা, বা কম বেশি যেটাই হোক। যেমন বিএসটিআই এর যে প্রশ্নটা আসে যে বিএসটিআই করা কিনা, তো এটা আমার মনে হয় বাংলাদেশের প্রসপেক্টে খুব কঠিন একটা বিষয়। যে একটা কিছু আমি তৈরি করলাম, এটা রেজাল্ট অনেক ভালো, কিন্তু এটা আমি কিভাবে বিএসটিআই করাবো বা কিভাবে এটা সরকারি অনুমোদন নিব, এটা একটু কঠিন হবে। এটা কিভাবে সহজ করা যায়, বা কিভাবে এই প্রসেসে আমরা আগালে আমরা এই কাজটা অনেক ইজিলি করতে পারবো এবং নতুন থিঙ্কিং গুলা ক্রিয়েট করতে পারবো, এটা যদি একটু বলতেন। জিমি, 3টা প্রশ্ন হয়েছে। মুনির ভাই মনে কলে আছেন। লাস্ট কোশ্চেনটা আপনাকে স্পেসিফিক্যালি করা, আপনি করেন, দেন আমি। আচ্ছা, লাস্টটা যেহেতু আমাকে বলেছেন, এটার উত্তর আমি বলবো যে প্রথমে আপনি বললেন হার্বাল কিছু যদি তৈরি করা, আমি এটাতে বলবো যে এখানে কিন্তু অনেক কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে যারা তৈরি করছে। ইউ মাস্ট নো ইয়োর কম্পিটিশন। হ্যাঁ, সো ফার্স্টলি আই থিঙ্ক 9th গ্রেডার বা ক্লাস 9-এ অবশ্যই আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারেন, আপনার কাজ শুরু করতে পারেন। এখানে মানে কোনো বাধা নেই। কেউ উল্টা, আপনি কিন্তু খুব ভালো, আপনি যদি এটা করতে পারেন ইউ উইল স্ট্যান্ড আউট, কারণ সবাই চায় এক্সেপশনাল কাউকে প্রমোট করতে। আমি নিজেও তাই চাই। সো আমি অ্যাকচুয়ালি রাইট নাও আমি 2টা স্টার্টআপকে দেখছি যেখানে ওয়ান অফ দ্য ফাউন্ডার্স ইজ এ ফিমেল, 9 আপনার মতোই 15 বছর বয়স, ক্লাস 9-এ, আরেকজন একটা ক্লাস 9-এর ছেলে। 2টা আলাদা স্টার্টআপ এসেছে। সো এটা আপনার এজ নিয়ে কোনো বাধা নেই। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে অনেস্টলি একটা অ্যাডভাইস দিব যে হার্বাল যদি কিছু করতে চান যেখানে লাইসেন্সিং লাগে, পরীক্ষা লাগে, আই উড সে আমি মানে একটু আপনাকে এনকারেজ বেশি করব না, কারণ এখানে অনেক বড় বড়
প্লেয়ার আছেন, আপনি এরকম জায়গায় যেতে হবে যেখানে কোনো বড় প্লেয়ার নাই। বলে না একটা, আপনি কোন সমুদ্রে সাঁতার কাটবেন, যেখানে সমুদ্রের পানির রং লাল না যেখানে রং নীল? লাল মানে ওখানে অনেক রক্ত, আর নীল মানে ওখানে কেউ নাই। সো ফাইন্ড দ্য ব্লু ওশান, ডোন্ট সুইম ইন দ্য রেড ওশান। কারণ যেখানে বড় বড় কোম্পানি হার্বাল নিয়ে কাজ করছে, আপনি মানে ওরা ছোট মানে বিগ ফিশ ইট স্মল ফিশ, তাই না? সো এমন কিছু করবেন যেটা অন্য কেউ করছে না। এটাই আমার অ্যাডভাইস। বাট 9th গ্রেড হয়ে ইজ নো লিমিটেশন, ইটস অ্যাকচুয়ালি আ প্লাস পয়েন্ট যদি করতে পারেন। থ্যাংক ইউ। আমিও সোনি আপুর কথা একমত। আমাদের যদি আপনি দেখেন বিতে গত বছর ক্লাস 9 থেকে একটা মেয়ে সে তার উদ্যোগ শুরু করে এবং সে আমাদের এখানে জয়ী অ্যাওয়ার্ড উইনার হয়। সে এখন আমাদের একজন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং তার এখন সে 10th-এ আছে এবং সে কিন্তু তার ভিতরে বেশ ভালো একটা লিডারশিপ গ্রো করেছে। তো ক্লাস এবং বয়সটা ব্যাপার না, স্বপ্নটা অনেক বড় একটা ব্যাপার। আপনি স্বপ্নটা দেখেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাকে। তবে স্বপ্নটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা নিয়ে দেখছেন সেই জায়গাটা স্পেসিফিক করে ফেলাটা বেটার। আপনি যেটা বললেন যে বড় মাছ কিন্তু ছোট মাছকে খেয়ে ফেলে, এটা একদম সত্যি কথা। পাশাপাশি বিএসটিআই এর যে প্রসেসিংটা আছে এটা নিয়ে গত বছর থেকে আমরা দৌড়াচ্ছি, স্টিল দৌড়াচ্ছি আমরা। তো ছোট উদ্যোক্তাদের জন্য সেটা আরো একটু কঠিন হয়ে যায় বিএসটি এর অনুমোদন পাওয়া। আর আপনি এমন কোনো প্রোডাক্ট বানাবেন না যেটা নিয়ে আপনি নিজেই নিশ্চিত না যে এটার কোয়ালিটিটা কতটুকু ভালো হবে। সেটার জন্য আপনাকে আরো রিসার্চ করতে হবে, ডে বাই ডে সেটা রিসার্চ করবেন। তারপর আপনি যখন কনফার্ম হবেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি ব্যাপারে, তখন সেটা আপনি মার্কেটে নিয়ে আসবেন, তার আগে না। তো রিসার্চের জন্য আপনার বিভিন্ন কোম্পানির কাছে যেতে হবে। তবে যেহেতু এই মার্কেটটা অলরেডি আপু বললেন যে অনেক বিগ প্লেয়াররা আছে, তো আমরা যখন আমাদের উদ্যোগটা শুরু করব, এমন কোন একটা উদ্যোগ শুরু করব যেটা নাকি এখন পর্যন্ত কেউ করেনি, বা আমি একটু ডাইভার্সিফাই করে আমি কাজটা করতে পারি। তো সেই জায়গাটা আপনার একটু ফোকাস করার অনেক ধরনের উদ্যোগ কিন্তু আছে। আপনারা যদি একটু সার্চ দিয়ে দেখেন যে ফিল্ড কিন্তু এখনো খালি আছে অনেক জায়গায়, সেই জায়গাটায় আপনারা কাজ করার চেষ্টা করেন এবং সেই জায়গাটা যে কাজ করবেন তার জন্য নিজের স্কিলটাকে আগে একটু ডেভেলপ করবেন। এটাই। থ্যাংক ইউ আপু। সিনথিয়া কিছু অ্যাড করবেন? আচ্ছা, একজন বলছিলেন ই কমার্সের কথা। হ্যাঁ, সো আমি যেহেতু ই কমার্স অপারেট করি, সো আমি ওনাকে কিছু একটা বলতে চাই। দেখেন, ই কমার্স হচ্ছে খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা বিজনেস। এখানে লজিস্টিক সাপোর্ট কেমন আছে এটা খুব বড় একটা পার্ট, কারণ আপনি যার কাছে প্রোডাক্টটা ডেলিভারি করবেন তার বাসায় গিয়ে দিয়ে আসবেন। সো আপনার এরিয়াতে লজিস্টিক সাপোর্ট কেমন সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি খুব ইম্পর্টেন্ট, মানে আপনি যেটা সেল করছেন সেটা কি পেরিশেবল আইটেম কিনা। আপনি মনে হয় কেক, বিস্কিট এগুলোর কথা বলছিলেন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সো এগুলো আসলে মানে আপনি যে টাইমে কাস্টমারের কাছে এটা ডেলিভার করতে চাচ্ছেন সেই টাইমটা আপনি এটা কোথায় রাখবেন, মানে এটার স্টোরেজটা এবং কাস্টমারের কাছে একদম ঠিক মতো পৌঁছাবে কিনা, এই বিষয়গুলো আপনাকে এনশিওর দিতে হবে। সো ই কমার্স বিজনেস ইজ ভেরি টাফ। আপনি যদি মানে মনে করলেন ই কমার্স দিলে ভালো হয়, হ্যাঁ ভালো তো হয়, কিন্তু আসলে ওটার জন্য ইকোসিস্টেমটা আপনার এরিয়ায় মানে বা আপনি যেই মফস্বলে বলেন বা যেখানে করতে চাচ্ছেন সেই জায়গাটায় সেই ইকোসিস্টেমটা তৈরি হয়েছে কিনা সেটা আপনাকে দেখতে হবে, তারপরে আপনি আসলে ই কমার্স বিজনেসে ঢুকতে পারবেন। আরেকজন বলছিলেন হার্বাল প্রোডাক্ট আর নিয়ে। আমি যেহেতু একজন ফার্মাসিস্ট, সো এখানে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। আপনি বিএসটিআই লিস্টে যে দেখতে পারবেন কোন কোন প্রোডাক্টে বিএসটিআই লাগে কোনটায় লাগে না। সো আপনি যেগুলাই লাগে না সেইগুলা দিয়ে আপনি শুরু করতে পারেন। বাট মার্কেটটা খুবই কম্পিটিটিভ, কারণ যেহেতু এই জিনিসটা খুব সোজা, আপনি বাজার থেকে কিছু হার্বাল ইনগ্রেডিয়েন্ট কিনে এনে প্যাকেটজাত করে সেল করে দিলেন, কিন্তু ওই যে একই কথা, মার্জিন খুব কম। যেখানে খুব কম্পিটিটিভ, দেখা যাবে কেউ অল্প দামে এনে এটা সেল করে দিলে আপনি আর বেশি মার্জিন রাখতে পারবেন না। কিন্তু বাকি যেগুলি ধরেন শ্যাম্পু বা ময়শ্চারাইজিং ক্রিম যেগুলোতে বিএসটিআই লাগে, সেগুলোর জন্য কিন্তু বিএসটিআই অনেক মানে নিয়ম নীতি আছে। যেমন আপনার ল্যাব আছে কিনা সেগুলো সে দেখবে, সেই ল্যাবে ইনাফ ইকুইপমেন্ট আছে কিনা। আপনি যদি শ্যাম্পু বানান সেটাতে সারফেক্টেন্ট কত % আছে সেটা সে চেক করবে। আপনি কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্ট দিয়েছেন কিনা সেগুলো সে চেক করবে, এরপরে সে দিবে। বিএসটিআই ডেফিনেটলি অনেক টাফ হবে, কারণ এইটার মাধ্যমে এটা সারা বাংলাদেশে অনেক মানুষের স্কিনে ব্যবহার করা হবে। এটা যদি খারাপ হয় সে এটা কেন লাইসেন্স দিবে?
সো আপনার সব মানে প্রুফ থাকতে হবে যে এটা সেফ আপনার স্কিনের জন্য, তাহলে সে বিএসটিআই দিবে। বিএসটিআই মানে দিতে চায় না, এটার কারণ হচ্ছে এটা, যদি সে খুব এটা ওপেন করে দিত তাহলে অনেকে এটা ক্ষতির সম্মুখীন হতো আর কি। তো আপনি যেটা বানাবেন সেটা যদি ঠিক থাকে তাহলে ডেফিনেটলি সে বিএসটিআই দিবে। তো এটাই। আসসালামু আলাইকুম আপু, আমি কিছু বলতে চাই। হ্যালো, হ্যাঁ বলেন, আপনাকে দিয়ে আমরা কোশ্চেন আনসার শেষ করব। আমরা মানে সোনিয়া আপা চলে যাবে আর আমাদেরও এই পর্ব শেষ করে পরের পর্বে চলে যেতে সোনিয়া হবে। ম্যাম এবং নিশা আপু সবার কাছেই কোশ্চেন। আসলে যেটা একটু আগে নিশা আপু বলেছে যে এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন যেটা হচ্ছে অন্য কেউ মানে খুব কম রিয়ার খুব। তো আমি আসলে আমার উদ্যোগের ভিতরে যে জিনিসটা হচ্ছে আমার লেখালেখি করতে একটু আগে থেকেই ভালো লাগে। তো সেই লেখালেখি থেকে ওটা হচ্ছে আমার একটা অনেক আগে থেকে শখ ছিল যে এটা নিয়ে কোনো কিছু করা বা বই টই বা এরকম ধরনের কোনো কিছু একটা বের করার জন্য, কিন্তু এই ধরনের কোনো রিজন আমি কখনো পাইনি। কারণ ম্যারিড লাইফে তখন আসলে এই ধরনের কখনো করি নাই যে আমি উদ্যোক্তা হব বা কিছু। তারপর উদ্যোক্তা লাইফ আমার 2 বছর। তো তারপরে আমি ওইটা যখন উইয়ের মাধ্যমে তখন আমার মনে হলো যে এটা এমন একটা প্ল্যাটফর্ম আসলে যেখানে মনের যেটা আবেগ বা ভালো লাগা সবকিছু নিয়ে কাজ করা যায়, যেটার অফলাইন বা ইয়াতে এটা আমি কখনো করতে পাইনি রিজনের জন্য। তো আমার লেখা নিয়ে আমি বই বের করার চিন্তা করেছিলাম, কিন্তু সেটা পসিবল হয়নি। তারপরে এখানে এসে আমি শোপিস আকারে, যেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এবং হচ্ছে সিরামিক্সের ভালো সিরামিক্সের ভিতরে লেখাগুলোকে শোপিস আকারে আর কি ওইটা প্রেজেন্ট করেছি। তো ওইটা হচ্ছে আমি ডিসেম্বরের দিকে ডিসেম্বরের দিকে আমি প্রেজেন্ট করেছি। কিন্তু তারপরে হচ্ছে কি আমি এটা নিয়ে যতটা আমি এক্সপেরিয়েন্স ছিলাম বা আমার উৎসাহ ছিল যে এটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে বা এটা হচ্ছে একটা শৌখিনতার জিনিস প্লাস হচ্ছে গিফট আইটেম, বা দেখা যায় অনেক সময় আমি আমার নিজের কথাগুলোই লিখছি নিজের মতো, কিন্তু দেখা যায় এই কথাগুলো হয়তো অন্য কারোর লাইফের সঙ্গেও মিলে যেতে পারে বা কারো অনুপ্রেরণা হতে পারে। তো আমি আসলে ম্যাম এটাতে তেমন সাড়া পাচ্ছি না বলতে আমি যেই ইয়াগুলো করেছি শোপিস আইটেম, যেটা হচ্ছে সিরামিক্সের প্লেটের ভিতরে লেখাগুলো, আবার সেটার ভিতরে হচ্ছে একটা জল ছাপের মতো প্রিন্ট করা একটা চোখের ছবি দেয়া আছে, এরকম করে আমি এটাকে প্রিন্ট করেছি। ইভেন হচ্ছে শোপিস আকারে আরেকটা জিনিস যেমন মক্কা মদিনার যে সিনারি ছবি ওইটা দিয়ে কালেমা লিখে সেভাবে করেছি। তা আপু আমি ওটাতে হচ্ছে কি আমি তেমন কোনো সাড়া পাচ্ছি না, মানে আমার যতটুকু আশা ছিল বা ছিল, যদিও এই আইটেমটা নিয়ে উইতে আমি এখনো কাউকে পাই নাই। কিন্তু এই ক্ষেত্রে কি আপু এটা আমি কি ম্যাম ছেড়ে দিব নাকি অন্য কোনো কি ইস্যু করবো? আরো আছে পাশাপাশি আবার অন্য প্রোডাক্ট আছে, 3 পিস শাড়ি এগুলো আছে, কিন্তু এটা কিন্তু আমার একটা ভালো লাগা ছিল, কিন্তু আমি এটা থেকে আসলে ওইভাবে পাইনি। ইভেন আমি কিছু মার্কেট প্লেসের যেসব হচ্ছে ছোটখাটো দোকান বা এসব জায়গায়ও আমি কিছু স্যাম্পল দিয়েছি, বাট হয়তো বা আমি জায়গা মতো হয়তো দিতে পারিনি বা আমি ওইভাবে সাড়া পাচ্ছি না। এখন এই ক্ষেত্রে আসলে ম্যাম আমি কি করতে পারি? এটা আপু আপনার কাছে সবার কাছে কোশ্চেন। এই উদ্যোগটা নিয়ে আপাতত উইতে আমি কাউকে পাইনি এখনো। ধন্যবাদ ম্যাম। এই অ্যানসারটা কে দেবেন? ম্যাম আমি যদি আরেকটা কথা ছিল, আমি যদি আমার লেখার একটু অংশ, যেহেতু সোনিয়া ম্যাম একটু আগে বলেছে আর কিছু বলতে আসলে গান বলেন। শারমিন আসলে আমরা আপনাদেরকে এই হেল্প গুলো করার জন্য কিন্তু অনেকগুলো সেশন রেখেছি 4 দিন, আপনারা এই সময় পাবেন আরো বিস্তারিত ভাবে বলার জন্য। আজকে আমাদের এই আমাদের আমন্ত্রিত অতিথিরা চলে যাবে, আমাদের আরেকটা সেশন অলরেডি শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, বুঝতে পারবে যাচ্ছে। আমি একটু জাস্ট বলেই আর কি, আমি যে ওনার প্রশ্নটা জবাব দেই, এটা দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে আপনি যে এই জিনিসটা যাদের কাছে পৌঁছানোর কথা, এটা একদম দেখেন এই
ইয়া কিন্তু বলছে, শকত ভাইও বলছে এবং সোনিয়া আপাও বলছে যে আপনি যার জন্য প্রোডাক্টটা বানাচ্ছেন তার কাছে প্রোডাক্টটা পৌঁছাইতে পারছেন কিনা। একটা হইতে পারে আমার শুনে যেটা মনে হলো, হ্যাঁ এটা শুনে যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনি যাদের জন্য বানাচ্ছেন তাদের কাছে খবরটা পৌঁছাচ্ছে না। আমি বাংলাদেশে জানি এই ধরনের জিনিস অনেক বিক্রি হয়। তাহলে আপনি এটা অ্যাকশন না পাওয়ার একটা কারণ হলো আপনি ঠিক জায়গায় মার্কেটিংটা টার্গেট মার্কেটটা পাচ্ছে না। টার্গেট, হ্যাঁ এটা আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে একটু, যে আপনাকে বের করতে হবে আপনার টার্গেট কারা এটা কিনে, হ্যাঁ তাদের কাছে আপনি কিভাবে পৌঁছাবেন, তারা কোথায় থাকে, এই বিষয়গুলো নিয়েও আমরা এখানে আলাপ করব। যদিও 4 দিনে যে সবকিছু আমরা কমপ্লিট করে ফেলতে পারবো তা না, কিন্তু যেমন ধরেন আপনারা যখন এই পর্বগুলো শেষ করবেন, আগে যারা ছিল তারাও কিন্তু এই যে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের সঙ্গে থাকে, আমরা তাদের জন্য নানা রকম অ্যারেঞ্জ করি, তারপর এখানে নিশা আছে, নিশারা করে, এরকম নানা কিছুর সঙ্গে যুক্ত হয়ে আপনি আস্তে আস্তে এই জিনিসগুলো সলভ করতে পারবেন। তো আমার মনে হয় যে আমরা যেহেতু এই আমাদের পরে সেশনেরও সময় হয়ে গেছে, আমার মনে হয় যে আমি জিমিকে বলি যে আমরা এই সেশনটা যদি র্যাপ আপ করতে পারি, আপাদেরকে যদি ছেড়ে দিতে পারি। জিমি। জি মনির ভাই, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি বাকি আছেন, আপনি যদি একটু ক্লোজিং রিমার্কসটা আমাদেরকে দিয়ে দেন তাহলে ভালো হয়। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দেই সোনিয়া আপা, নিশা, আপনার শকত ভাই, আপনারা আপনাদের এই ব্যস্ততার সময়ের মধ্যে, ইনফ্যাক্ট আসলে সোনিয়া আপাকে মেসেজ করার সময় আমি অনেক চিন্তা ভাবনা করে তারপর করছি যে এত ব্যস্ত থাকে, এবং এই ব্যস্ততাটা তো আমাদের এন্টারপ্রেনারদের জন্যই। হ্যাঁ, ওখান থেকে 1 ঘন্টা আমি বের করে নিব, এটা কি বাকিরা তখন আমাকে মাইক দিবে কিনা, এটাও একটু ভয় ছিলাম। যাই সোনিয়া আপা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি যে ওদেরকে এত ইন্সপায়ার করেছেন এটা খুবই ভালো। নিশা তো সবসময় করে যায়, ওরা ডাকলেই পাওয়া যায়। শকত ভাই তো আমাদের সাথেই থাকে। সো আমরা ইতিমধ্যে হয়তো আপনারা একটু টের পেয়েছেন আমরা যে কাজটা করার চেষ্টা করছি, ওই যে সিটিও বলেছে যে আমরা আসলে আমাদের এই প্রজেক্টে, এটা যেহেতু মেয়েদেরকে নিয়ে প্রজেক্ট, আমরা খুব ছোট একটা টার্গেট রেখেছিলাম যে 3 বছরে আমরা 15টা মেয়েকে ইন্সপায়ার করব যেন তারা তাদের কাজগুলো করে। কিন্তু আমরা দেখছি যে গত 2 বছরে আমরা গত 2019-এর নভেম্বরে আর 2020-এর ফেব্রুয়ারিতে আমরা 2টো সেশন করেছিলাম। তারপর সঙ্গে ওই 62 জনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং আমরা দেখছি যে 20 জনের বেশি ইতিমধ্যে নেমে পড়েছে। যে তামিনাকে দেখলেন আপনারা, আশাকে দেখলেন, হ্যাঁ ওরা কিন্তু এর মধ্যে নেমে পড়েছে, অন্বেষা, এখানে আরো অনেক আছে, এখানে প্রিয়াঙ্কা আছে, হ্যাঁ ওদেরকে আমরা দেখছি যে ওরা নেমে পড়েছে এবং কাজ করতেছে, এবং অনেকে ওই যে ঘাত প্রতিঘাত এগুলোর মধ্যে থাকে। সো এবারও আমরা একটু অপেক্ষা করতেছিলাম যে আমরা যদি প্রোগ্রামটা ইয়াতে করতে পারি, এই যে অনলাইন না করে অফলাইনে যদি করা যায়, বিশেষ করে তাহলে রাতের বেলাগুলো পাওয়া যায়। রাতের বেলা বলতে যে যখন সবাই 30টা 40টা মেয়ে যখন একসঙ্গে থাকে, সারা দেশ থেকে আসে, হ্যাঁ তখন ওই যে একটা এক্সপেরিয়েন্স শেয়ারিং হয়, সেটাই কিন্তু অনেকখানি ওদেরকে এগিয়ে নেয়। তো এটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি। পরে আমরা দেখলাম যে আমরা তো আসলে আমাদের প্রজেক্টের ইয়াও মিলাইতে পারবো না, আর এখন যে এটা কিভাবে ভবিষ্যতে এই প্রবলেম সলভ হবে সেটাও আমরা ঠিক জানি না, সেজন্য এটা করেছি। এখানে আমরা যখন ডিজাইন করেছি, যে দীপা একটু বলেছে যে আমরা যখন প্রোগ্রামটা ডিজাইন করেছি, সেজন্য আমরা 3 দিনে না থেকে আসলে আমরা শুরু করেছি 21 তারিখে, এই যে বিশেষ করে টিম ফরমেশন, কিভাবে কাজ হবে, কিভাবে জুম ব্যবহার করবে, কিভাবে ব্রেকআউট সেশনে যাবে, এগুলোর একটা ট্রেনিং আমরা ইতিমধ্যে করে ফেলেছি যাতে তারা এই সেশনগুলো ঠিক মতো করতে পারে। এবং যেহেতু রাতগুলা নাই, মানে রাতগুলাতে আমাদের মেন্টররা তাদেরকে খুব বেশি সাপোর্ট করতে পারবে না, সেই জন্য আমরা এটাকে একটু এক্সপান্ড করেছি, যে 4 দিনে, মানে 4র্থ দিনটা হবে 29 তারিখে। ওরা আজকে কালকে সেশন করবে, শনিবার একটু রেস্ট পাবে, সেদিন আবার উইর একটা প্রোগ্রাম আছে, সেখানে তারা পার্টিসিপেট করবে। তারপর 27 তারিখে তাদের ফর্মাল সেশনগুলো শেষ হবে। এর মধ্যে তারা গ্রুপ ওয়াইজ কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যেটা নিয়ে তারা 29 তারিখে সকালের দিকে প্রেজেন্টেশন করবে এবং বিকাল 4টার দিকে আমরা এটা ক্লোজিং করবো। তো আমি যেটা বলি যে পার্টিসিপেন্ট যারা আছে তাদের একটু পরে আমার সঙ্গে ক্লাস আছে, কাজে আমি ওদের জন্য আলাদা করে এখনই কিছু বলছি না। আমি শুধু এটুকু মনে করাই দেই, সেটা হচ্ছে ওই যে সোনিয়া আপা কিন্তু বলছে ইট ইজ নট এ স্প্রিন্ট, ইট ইজ এ ম্যারাথন। লাইফটা কিন্তু 100 মিটার দৌড় না, যে আমি 100 মিটার দৌড় দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললাম। এটার জন্য অনেক ধীর স্থির হতে হয়। এই যেমন একটু আগে যে শারমিন আপা কথা বললেন, উনি বললেন যে উনি 2 বছর ধরে এই কাজটা করতেছেন। সো ওই ধৈর্যটা যেন তোমাদের থাকে, তোমরা যেন ধৈর্য নিয়ে আগাও। এবং বিশেষ করে যখনই কোনো সাপোর্ট হবে, আমি রিমিকে থ্যাংক ইউ যে সে বলেছে যে তার সঙ্গে যদি কোনো সেশন করতে হয়, তার অফিসে যদি যেতে হয়, তার অফিসে আমাদের মেয়েরা যায়, হ্যাঁ তারা গিয়ে দেখে কিভাবে কাজগুলো হয়, তারা যায়। আমরা অনেকদিন এই ফিজিক্যাল সেশনগুলো হচ্ছে না বলে আমরা অনেকদিন ধরে এটা বন্ধ, কিন্তু আমার ওর কথা শুনতে শুনতে মনে হলো যে একটা ওপেন হাউস হইতে পারে, যে সাজগোজে ক্যামেরা নিয়ে সাজগোজে বিভিন্ন সেকশনগুলো দেখানো হইলো,
এবং ওখানকার কে কিভাবে কাজ করে সেগুলো হইতে পারে। ইউ আর অলওয়েজ এবং ওয়েলকাম ভাইয়া। হ্যাঁ, এরকম জিনিসগুলো আমরা অবশ্যই করতে পারবো। সো এটা সেজন্য। এবং আরেকটা জিনিস বলবো, ওই যে আপা যে বললো না, সোনিয়া আপা যে বললো যে তাড়াহুড়া করা যাবে না। একটু সময় নিয়ে, এটা একটা লম্বা জার্নি, আস্তে আস্তে কোনো জিনিস কাজ করবে না এবং চিন্তা করতে হবে যে এই যে কাজ করতেছে না, এটা কি আমার ফল্ট, নাকি এটা কি এটার বাজার নাই, নাকি এটা কি করব, নাকি আমি অন্যদিকে যাব। এই সিদ্ধান্তগুলো খুব দ্রুত নিতে হয়। হ্যাঁ, এই জায়গাগুলো আমরা আশা করব যে এই যে 3 দিনের যে সেশনগুলো থাকবে সেখানে এই জিনিসগুলো যেন, এই স্কিলগুলো যেন তোমরা নিতে পারো, সেটা আমরা খেয়াল রাখবো। প্লাস নানাভাবে আমরা এবার চেষ্টা করেছি, সর্বোচ্চভাবে চেষ্টা করেছি যে আমাদের সেশনগুলো যেন এমন কেউ আসে যে যারা অলরেডি সফল হয়েছে, শুরু করেছে, এবং আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম যেন মেয়ে হয়। তোমরা দেখবা যে তোমাদের সেশনগুলোতে কিন্তু বেশিরভাগই আমাদের নারী উদ্যোক্তারা, নারী সহকর্মীরা আসছে। একটা দুটো সেশনে আমরা যেহেতু সেরা লোকটাকে আনতে চেয়েছি কোনো জায়গায়, যেমন একটা আজকে বিকাল 4টার সময় একটা সেশন আছে যে গল্প করে কিভাবে মার্কেটিং করতে হয়, সেটা বাংলাদেশে মাত্র একজনই করে, কাজে আমরা তাকেই এনেছি। এরকম করে আমরা তোমাদের জন্য সেশনগুলো সাজিয়েছি। সো আমরা আশা করি যে তোমাদের জন্য, তোমাদের সঙ্গে আমাদের এই জার্নিটা খুব ভালো হবে। আগের দুটো রেসিডেন্সিয়াল ক্যাম্পে আমি সারাদিন থাকতাম, সকালবেলা চলে যেতাম, কারণ এটা আমি নিজেও অনেক কিছু শিখি, অনেক কিছু জানতে পারি। কারণ এই এক্সপিরিয়েন্সটা মানুষ কিন্তু সব জায়গার থেকে শিখে। আমরা অনেক সময় মনে করি আমরা যদি শুধু স্যারদের কাছে শিখি, তাই না? কিন্তু বিষয়টা তা না, প্রত্যেক মানুষ কিন্তু গ্রেট হইতে পারে। তো আমি তোমাদেরকে বলবো, যারা আমাদের পার্টিসিপেন্ট, যে আমরা যেন সবাই মিলে একটা ভালো জার্নি হতে পারি। আমি মানুষের জন্য ফাউন্ডেশন এবং পটিকাসকে ধন্যবাদ দিই, তারা আমাদের এই আয়োজনটাকে সাহায্য করছে এবং আগামীতেও তারা আমাদেরকে সাহায্য করে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া আমাদের যারা আজকে আমন্ত্রিত অতিথিরা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর মেয়েরা যারা এখানে আছে তাদের তো আসলে সারাদিনের হ্যাকটিক প্রোগ্রাম আছে, সুতরাং তাদের আর নিষ্কৃতি নেই। আমরা মনে হয় শেষ করি, আমরা অনেকক্ষণ কথা বলেছি। সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। এই দীপা, পরের সেশনটা আমরা কখন শুরু করব ওটা জানিয়ে দাও, তাহলে আমরা তারপরে শুরু করব। দেখি পরের সেশনে হ্যাঁ 11টা পর্যন্ত ছিল। 11টা থেকে 12টা আপনার সেশন, মানে আপনি যে আইডিয়া ভ্যালিডেশন আর ডেভেলপমেন্ট